দেওয়ানি কার্যবিধি 1908 এর প্রেক্ষাপট, এর ইতিহাস, এর প্রাথমিক ধারণা নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে কয়েকটা সাল আমাদেরকে মনে রাখতে হবে। সেই কয়েকটা সালের মধ্যে 1859, 1861, 1882, 1887, 1908, 1909, 1972 সাল। তাহলে দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম আইনে পরিণত হয়, সর্বপ্রথম প্রকাশিত হয়, কোয়াডিফাই হয় 1859 সালে এবং সর্বপ্রথম বলবৎ বা কার্যকর হয় 1861 সালে। এবং দেওয়ানি কার্যবিধি এক সময় দেওয়ানি আইন নামে প্রচলিত ছিল। সেই আইনটা কত সালে ছিল? 1882 সালে ছিল, যার কোনো আদেশ ছিল না, ধারা ছিল 653টি। ওরে বাপ রে বাপ। তাহলে দেওয়ানি কার্যবিধিজনিত আইনে পরিণত হয় কত সালে? 1972 সালে। অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর 4850 নং প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে দেওয়ানি কার্যবিধিজনিত আইনে পরিণত হয়, তাই তো? এখন দেওয়ানি কার্যবিধি পাশ হয় যদি বলা হয় 21শে মার্চ 1908 সালে, আর সর্বপ্রথম পাশ হয় 1859 সালে। তাহলে দেওয়ানি কার্যবিধি প্রণীত হয় কত সালে যদি বলা হয়? 21শে মার্চ 1908। আর দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম প্রণীত হয় কত সালে? রিল্যাক্স, 2022 সালে আসছে এই প্রশ্নটা। দেওয়ানি কার্যবিধি কার্যকর হয় কত সালে? 1 জানুয়ারি 1909। তাহলে দেওয়ানি কার্যবিধি বলবৎ হয় কত সালে? 1 জানুয়ারি 1909। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বলবৎ হয় কত সালে? 1861 সালে। রিল্যাক্স, সর্বপ্রথম থাকলে ধারাটা সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? তাহলে দেওয়ানি কার্যবিধি দুইটি মৌলিক খণ্ডে বিভক্ত। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, এবং লাইভটি শেয়ার করে নিজের ওয়ালে রাখবেন। এবং আমরা প্রতিদিন এরকম লাইভ ক্লাসটি অনেকেই রিকোয়েস্ট করেন, সময়ের অভাবে আমরা করতে পারি না, ব্যবসার কারণে করতে পারি না। তাই যারা এই লাইভটি আপনারা নিয়মিত পেতে চান তাদেরকে আমরা একটা অফার করছি যে আপনাদের হচ্ছে আমরা এই লাইভ ক্লাসগুলোই সকাল বিকাল আমরা একটা সিক্রেট গ্রুপে করব, এবং এর জন্য আপনাদেরকে হচ্ছে পেমেন্ট করতে হবে উইথ মডেল টেস্ট। অর্থাৎ এর সাথে অতি গুরুত্বপূর্ণ 15টি মডেল টেস্ট থাকবে। এবং এই ক্লাসগুলো যারা করতে চাচ্ছেন সকাল বিকাল লাইভ ক্লাস প্লাস এই ভিডিওগুলো আমরা একটা সিক্রেট গ্রুপে পাবো। সরাসরি আমরা এই পেজ থেকে লাইভগুলো করব না। তারা প্রতিদিন যারা এই লাইভটি চাচ্ছেন, এবং আমাদের পরীক্ষা সম্ভবত আরও 5-10 দিন আমরা বেশি সময় পাবো যে টাইমটা আমাদের ছিল সেখান থেকে, তার মানে আমরা আরও 10টা ক্লাস বেশি পাবো। এই 10টা ক্লাস বলতে হচ্ছে আমরা 30টার মতো ক্লাস করাবো, টপিক্স ভিত্তিক ক্লাস, সাবজেক্ট ভিত্তিক নয়। টপিক্সের উপরে আমরা নির্ভর করে ক্লাস করাবো। যারা এই ক্লাসগুলো করতে চান তারা হচ্ছে কমেন্টস করে রাখবেন, এবং আমাদের হচ্ছে এর জন্য আমরা একটা কোর্স ফি ধার্য করেছি উইথ মডেল টেস্ট, 15টি মডেল টেস্ট সহ। তারা এই কোর্স ফি দিয়ে আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করবেন, এবং ভর্তির জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাহলে আমরা দেওয়ানি কার্যবিধি দুইটা মৌলিক খণ্ডে বিভক্ত জেনেছিলাম, তাই না? তাহলে দেওয়ানি কার্যবিধি দুইটি মৌলিক খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে ধারা আর একটা হচ্ছে আদেশ। তাহলে ধারা আছে কতটি দেওয়ানি কার্যবিধিতে? 158টি। আর আদেশ আছে কতটি? 51টি আদেশ আছে, মনে আছে আমাদের? তাহলে ধারাগুলো পরিবর্তন করতে পারবে কে? সেকশনগুলো পরিবর্তন করতে পারবে কে? রিল্যাক্স, সরকার, আইনসভা, জাতীয় সংসদ, পার্লামেন্ট। তার মানে এই 4টা যদি অপশনে একসাথে থাকে সরকার গ্রহণযোগ্য হবে, আর একটার অনুপস্থিতি অন্য একটি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ সরকার না থাকলে আইনসভা হবে, সরকার আইনসভা না থাকলে জাতীয় সংসদ হবে, এই তিনটা না থাকলে পার্লামেন্ট হবে। যারা এখানে মাথা জাকাইতেছেন, শুধু মানে সমর্থন দিয়ে যাচ্ছেন মাথা জাকায়, তাদের কিন্তু জিব্বাই কিন্তু মরিচ জ্বলে দেব। মানে মাথা জাকাইতেছেন যারা, তাদের কিন্তু খবর আছে। তাহলে আদেশগুলো পরিবর্তন করতে পারে হাইকোর্ট অবলিক সুপ্রিম কোর্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যদি একত্রে থাকে দাগাবো কোনটা? হাইকোর্ট, কারণ আদি এখতিয়ার হাইকোর্টের আছে আদেশগুলো পরিবর্তন করার, তাই তো? আচ্ছা, তাহলে দেওয়ানি
কার্যবিধি জনিত আইনে পরিণত হয় কত সালে? 1972 সালে 48 ও 50 নং প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে, তাই না? আচ্ছা, এখন আবার কিছু পাবলিক আছে নতুন একটা তথ্য শুনলেই মনে হয় এইটা আইবে, এইটা না আসার সম্ভাবনা বেশি। এইটা না আসার সম্ভাবনা বেশি। কিন্তু মাই ডিয়ার, আমাদের যদি প্রেক্ষাপট বলি দেওয়ানি কার্যবিধির প্রেক্ষাপট 1859, 1861, 1882, 1887, 1908, 1909, 1972 প্রেক্ষাপট আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন যদি আমরা বলতে চাই যে দেওয়ানি কার্যবিধির আদালতের কথা কোথায় বলা আছে, দেওয়ানি কার্যবিধির আদালত কথা বলা আছে দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887-এর 3 ধারাতে। 5 প্রকার দেওয়ানি আদালত পাওয়া যাবে। কয় প্রকারের? 5 প্রকারের দেওয়ানি আদালত দেওয়ানি কার্যবিধির কোথাও নাই, কিন্তু দেওয়ানি আদালত আইনের কত ধারায় আছে? 3 ধারাতে। এইটা অনেকের কানের মধ্যে ঢোকে না, তারা বারবার বলে দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের 3 ধারাতে আছে। এটা কিন্তু ভুল। দ্য সিভিল কোড অ্যাক্ট 1887-এর 3 ধারাতে আছে দ্য সিভিল কোড অ্যাক্ট, অর্থাৎ দেওয়ানি আদালত আইন, কিন্তু এটা কার্যবিধির কোথাও নাই। ভালোই, তাহলে 2 ধারাতে সংজ্ঞা সমূহের কথা বলা আছে। কত ধারাতে? 2 ধারাতে। তাহলে 2 ধারাতে যে সংজ্ঞা সমূহ বলা আছে, প্রথমেই বলছি যে এই মুহূর্তে আপনাদের জাহিরি করার কোনো সুযোগ নাই। এখানে যা হবে বাতেনি, যা হবে কি বাতেনি, অর্থাৎ আসলেও আসতে পারে, না আসতে পারে, কিন্তু অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে পড়ে নিতে হবে, কারণ এখন আর সব পড়ার মতো জায়গা আমাদের নাই। তাহলে অতি গুরুত্বপূর্ণ 2 ধারাতে যে সংজ্ঞাগুলো আছে 2.1, 2.2, 2.9, 2.14, 2.18, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে 2.1-এ কোর্ট, 2.2-এ ডিক্রি, 2.9-এ রায়, 2.14 আদেশ, 2.18-তে রুলস বা বিধিসমূহ আছে। তাহলে কোর্ট বা নিয়মসমূহ, তাই তো? তাহলে নিয়মসমূহকে কোর্ট বলে 2.1। আর আদেশ এবং ডিক্রির মধ্যে আমি পার্থক্য করেছি, একটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত আর যে কোনো সিদ্ধান্ত। তাহলে আদেশ হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা যে কোনো সিদ্ধান্তকে আদেশ বলে, আর আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষসমূহের অধিকারকে চূড়ান্তভাবে নির্ধারণ করে তাকে ডিক্রি বলে। তাহলে আদালতের আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্তের নাম কি? আর আদালতের আনুষ্ঠানিক যে কোনো সিদ্ধান্তের নাম কি? রিল্যাক্স। তার মানে যখন আর্জির মাধ্যমে আপনি একটা মামলা করবেন, এই মামলার ফলাফল হবে ডিক্রি। আর যখন একটা দরখাস্ত আপনি দেবেন, তা মঞ্জুর হোক আর না মঞ্জুর হোক, তখন এর বিরুদ্ধে কি করব আমরা? আদেশ যাব, তাই তো? আদালত সিদ্ধান্ত দিলে মঞ্জুর করলেও হবে কি? আদেশ, আর না মঞ্জুর হলে আদেশ। রিল্যাক্স। তাহলে আর্জির পরিপ্রেক্ষিতে কি পাবেন? ডিক্রি। আর দরখাস্তের পরিপ্রেক্ষিতে কত? তাহলে ডিক্রি আছে কততে? 2.2-এ আছে। আর আদেশ আছে কততে? 2.14-তে। তাহলে 2.1-এ কোর্ট, 2.2-এ ডিক্রি। এখন এইখানে বলছে ডিক্রি 2 প্রকার। ডিক্রি কত প্রকার? 2 প্রকার। একটা আংশিক বা প্রাথমিক ডিক্রি, আর 2 চূড়ান্ত ডিক্রি বা ফাইনাল ডিক্রি। খেলা হবে। শুক্রবার থেকে আমরা আমাদের এই লাইভ ক্লাসগুলো শুরু করব, অর্থাৎ আগামীকাল সকাল থেকে আমরা তামাদি আইনের ক্লাস শুরু করব এবং বিকেলে আমাদের দেওয়ানি কার্যবিধির ক্লাস হবে। যারা এরকম সকাল বিকালে লাইভ ক্লাসগুলো চাচ্ছেন, সরাসরি তো আসতেই পারেন, যারা ঢাকার বাইরে আছেন এই লাইভ ক্লাসগুলো যারা করতে চাচ্ছেন, তারা হচ্ছে 018174515565 নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আমরা একটা সিক্রেট গ্রুপে, অর্থাৎ এখানে সরাসরি যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনারা সিক্রেট গ্রুপে পাবেন। ওখান থেকে দেখে দেখে লিখে নেবেন, দুধের স্বাদ ঘোলে মেটাবেন। খুব মজা, মানে আপনাদের দেখাইতে পারতেছি না যে আপনারা কত মজায় আছেন। সব কোচিং দেখায়। আমরা আপনাদের দিয়ে মার্কেটিং করতে চাই না, আমি একাই যথেষ্ট। মাই ডিয়ার, আমার ধারণা 2 থেকে একটা প্রশ্ন হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা আমার অলৌকিক ধারণা না, এটা একদম ব্যক্তিগত ধারণা। 2 থেকে। তাহলে আদালতের আনুষ্ঠানিক বক্তব্য যা পক্ষসমূহের অধিকারকে চূড়ান্তভাবে নির্ধারণ করে, এটার নাম কি? আর আদালতের আনুষ্ঠানিক বক্তব্য যা যে কোনো সিদ্ধান্তকে নির্ধারণ করে, আদেশ। আর যে সিদ্ধান্তের উপরে যুক্তিতর্কের উপরে ভিত্তি করে ডিক্রি প্রদান করা হয় তাকে কি বলে? রায় বা জাজমেন্ট বলে। জাজমেন্ট কত ধারাতে আছে?
এইটুক জায়গা থেকেও একটা প্রশ্ন আসতে পারে, কারণ বিগত সালে জুডিশিয়ারি থেকে শুধু সংজ্ঞাটা তুইলা দিয়ে জিজ্ঞাসা কত ধারায় আছে, সংজ্ঞাটা তুইলা দিয়ে জিজ্ঞেস করছে কত ধারায় আছে। একটা বিশাল ব্যাপার না এটা? একটা ব্যাপারের সাথে আর একটা স্যাপারও জড়িত আছে, আনুষ্ঠানিক সিদ্ধান্ত। দুইটার মধ্যেই কি আছে বলেন? আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তাহলে পক্ষসমূহের অধিকারকে চূড়ান্তভাবে নির্ধারণ করবে কি? ডিক্রি। আর যে কোনো সিদ্ধান্ত দিবে, দুইটার মধ্যেই কি একটা স্যাপার আছে, আনুষ্ঠানিক সিদ্ধান্ত আছে, তাই তো? রিল্যাক্স। ডিক্রি কত প্রকার? কি কি? আংশিক বা প্রাথমিক আর চূড়ান্ত। তাহলে একটা কথা বলছিলাম যে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যাবে? যাবে। চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যাবে? যাবে। দুইটার বিরুদ্ধেই আপিল করা যাবে, কিন্তু প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করা হলে ওই বিষয় নিয়ে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। বাটোয়ারার মামলায় ডিক্রি হয় কয়টা? দুইটা। কি কি? প্রাথমিক ডিক্রি এবং চূড়ান্ত ডিক্রি। বাটোয়ারার মামলা কত ধারায় আছে বলতে পারবেন কেউ? 54 ধারায় আছে। আরে বাপ রে বাপ, কি একটা স্মার্ট, কি মানে কি নান্দনিক, তাত্ত্বিক, আধ্যাত্মিক। 54। আরে বাপ রে বাপ। 54 ধারা থেকে একটা প্রশ্ন হবে, কোন আইনের জানি না। 154 থেকেও একটা প্রশ্ন হবে, কোন আইনের জানি না। আমি জানি না কোন আইনের। 54 থেকেও একটা প্রশ্ন হবে, আবার 154 থেকেও একটা প্রশ্ন হবে, কিন্তু কোন আইনের আমি এটা ভালো করে জানি না। 54 সব জায়গায় গুরুত্ব আছে, 154 কি গুরুত্ব ছাড়া? আরে বাপ রে বাপ। রিল্যাক্স। তিনটা বিষয় ডিক্রির সমতুল্য বা ডিক্রি বলে গণ্য হয়, তাই তো? কয়টা বিষয়? তিনটা। তাহলে খারিজ আদেশ, খারিজ আদেশ ডিক্রির সমতুল্য। খারিজ আদেশ কিসের সমতুল্য? তাহলে আরজি খারিজ কিসের সমতুল্য? মামলা খারিজ কিসের সমতুল্য? আরজি খারিজের আদেশ একটি কি? ডিক্রি। মামলা খারিজের আদেশ একটি কি? ডিক্রি। ছোট্ট একটা কথা মাথায় রাখতে হবে যে সকল খারিজ ডিক্রি নয়, সকল খারিজ ডিক্রি নয়। খারিজ দেখেই একটা টেকনিক শিখাই দিয়েছে স্যার, খারিজ দেখলেই ডিক্রির উপরে ঝাঁপায় পড়বেন, তার কিন্তু সুযোগ নাই। বাদীর ত্রুটির কারণে খারিজ আদেশ ডিক্রির সমতুল্য হতে পারে না। বাদীর ত্রুটির কারণে খারিজ আদেশ ডিক্রির সমতুল্য হতে পারে না। নালিশ খারিজ ডিক্রির সমতুল্য হতে পারে না, কারণ ফৌজদারি টার্ম এটা। ফৌজদারি মামলা খারিজ ডিক্রির সমতুল্য হইতে পারে না, কিন্তু আরজি খারিজ কিসের সমতুল্য? রিল্যাক্স, খুবই ভালো। প্রত্যাপনের আদেশ কিসের সমতুল্য? ডিক্রির সমতুল্য। প্রত্যাপন একটি, আরজি খারিজ একটি, মামলা খারিজ একটি, নালিশ খারিজ একটি, ডিক্রি নয়। রিল্যাক্স। তো ভালো, না বললে আরও ভালো, ভুলে গেলে ভালো, না বললে আরও ভালো। কিন্তু এইগুলা থেকে যে প্রশ্ন হয়, এই জন্য কি আপনার ওই যে 100% গ্যারান্টিতে পড়ানোর দরকার আছে, নাকি পুরনো প্রশ্ন ধরলেই বুঝতে পারেন? এর জন্য কি কোনো গ্যারান্টি দরকার আছে, নাকি বেড়ে নেওয়ার ছাড়া আপনাদের মাথায় কিছু ঢোকে না? এরপর সার্ফ এক্সেল দেবো মাথার মধ্যে, তারপরে হলো হারপিক। মাই ডিয়ার, তাহলে ধরে নিচ্ছি যতটুকু বলছি তার মধ্যে প্রশ্ন না হইলে এখন যেটা বলবো সেখান থেকে হবে। তাহলে ডিক্রি থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আপনি দেখবেন এই আরজি খারিজ, মামলা খারিজ, বুজুং বাজুং দিয়ে একটা কি দিতে পারে, দিয়ে দিতে পারে। তাহলে ডিক্রি কয় প্রকার? আদেশ 3 প্রকার। ডিক্রি কয় প্রকার? আর আদেশ কত প্রকার? 3 প্রকার। একটা বিচারিক আদেশ, একটা অন্তর্বর্তীকালীন আদেশ, একটা সাধারণ আদেশ। বিচারিক আদেশ বলেন একবার। বিচারিক আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশ, সাধারণ আদেশ। ওকে, তাহলে বিচারিক আদেশ আরজি খারিজ, মামলা খারিজ। বিচারিক আদেশ কি বলেন? আরজি খারিজ, মামলা খারিজ। আরজি খারিজ একটি বিচারিক আদেশ, মামলা খারিজ একটি বিচারিক আদেশ। আমি বুঝাইতে পারছি? আর বাদীর ত্রুটির কারণে যে খারিজ আদেশ হয় তা কিন্তু বিচারিক আদেশ নয়। বাদীর ত্রুটির কারণে যে খারিজ আদেশ হয় তা কিন্তু বিচারিক আদেশ নয়। তাহলে আরজি খারিজ একটি বিচারিক আদেশ বিধায় এর বিরুদ্ধে আপিল করতে হবে।
আরজি খারিজ একটি বিচারিক আদেশ বিধায় এর বিরুদ্ধে কি করতে হবে? আপিল করতে হবে। মামলা খারিজ একটি বিচারিক আদেশ বিধায় এর বিরুদ্ধে কি করতে হবে? আপিল করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে বিচারিক আদেশের বিরুদ্ধে আপিল, ওকে। তাহলে বিচারিক আদেশ কয়টা পাইছি আমরা? দুইটা পাইছি, দুইটা পাইছি। একটা পাইছি কি বলেন? আরজি খারিজ, মামলা খারিজ। আর একটা প্রত্যার্পণ দরকার আমাদের। প্রত্যার্পণও একটা বিচারিক আদেশ। প্রত্যার্পণের আদেশে একটা কি আদেশ? বিচারিক আদেশ। তাহলে বিচারিক আদেশ কয়টা পাইছি? তিনটা। আরজি খারিজ, মামলা খারিজ, প্রত্যার্পণ। তাহলে এর বিরুদ্ধে করণীয় কি? আপিল, ওকে। তাহলে আরজি খারিজ একটি আদেশ না ডিক্রি? আরজি খারিজের আদেশ একটি কি? মামলা খারিজের আদেশ একটি কি? প্রত্যার্পণের আদেশ একটি কি? প্রত্যার্পণের আদেশ কিসের সমতুল্য? আরজি খারিজ আদেশে কিসের সমতুল্য? মামলা খারিজের আদেশ কিসের সমতুল্য? এর বিরুদ্ধে করণীয় কি? রিল্যাক্স। তাহলে বিচার বিভাগে আদেশ তো পাওয়া গেছি, বিচার বিভাগীয় আদেশ পেয়ে গেছি হবে। আচ্ছা, ঠিক আছে, পাইয়ে গেছি না? এবার হলো অন্তর্বর্তীকালীন। অন্তরের মধ্যে যে আদেশ নিহিত থাকে তাকে কি বলে? এরকম কিছু না, এরকম কিছু না। তার মানে দেখা যাচ্ছে কিছু কিছু আদেশের বিরুদ্ধে রিভিশন চলে না। ন্যাচারালি সব আদেশের বিরুদ্ধেই রিভিশন করতে হয়। কিছু কিছু আদেশের বিরুদ্ধে রিভিশন চলে না। এই সকল আদেশকে অন্তর্বর্তীকালীন আদেশ বলা হবে। অর্থাৎ এই আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে, মিস আপিল করতে হবে। 104 ধারার ক্ষমতা বলে। অর্থাৎ কিছু কিছু আদেশের বিরুদ্ধে কি চলে না? রিভিশন চলে না। ন্যাচারালি মাথায় রাখতে হবে সকল আদেশের বিরুদ্ধে রিভিশন, কিন্তু বিচার বিভাগীয় আদেশ আর অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে রিভিশন চলে না। এইগুলার ভিতরে কি করবেন? তাহলে যদি জিজ্ঞেস করে আদেশের বিরুদ্ধে করণীয় কি? রিভিশন। আর যদি জিজ্ঞেস করে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে করণীয় কি? মিস আপিল। যদি জিজ্ঞেস করে বিচার বিভাগীয় আদেশের বিরুদ্ধে করণীয় কি? যদি জিজ্ঞেস করে সাধারণ আদেশের বিরুদ্ধে করণীয় কি? রিভিশন। আমি কি বুঝাইতে পারতেছি? মাথা কি ধরে গেছে না? ঠিক আছে, ধরলে আরেকজনকে দিয়ে সারায় নেন। পাশের লোক আছে না, নিশ্চিত পাশে বসার গ্যারান্টি দিতে পারি একমাত্র আমরাই। আমাদের যদি চেয়ার না থাকে আমরা নিচে বসারও ব্যবস্থা করতে পারি। আমরা নিশ্চিত পাস তো আপনি করবেন, এই গ্যারান্টি আমি এইখানে বসে দিব কেমন? পরীক্ষার হলে বাইরে থেকে আপনার ধরেন এক আপারে দেখে ভাল লাগছে যে আপা এত সুন্দর কিভাবে হাতের লেখা লেখে, মাথা গেছে গোলায়। আপারে দেখছেন যে আপাই খুব ভালো পারে, 2-4 ইংলিশে আপনার সাথে কথা কইতেছে, এর উপরে তো ভক্তি চলে আইছে যে আপা আপনি না দেখাইলে এই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। আপারটা দেখতে দেখতে শুরু করছেন লেখা। এই দায়িত্ব কি 100% পাশের গ্যারান্টি নেওয়া স্যারেরা নেবে? আমার কথা কি বুঝতেছেন? অতি আবেগীয় বিষয় এগুলা, কিন্তু ঝামেলা, কিন্তু এগুলা কিন্তু বিশাল ঝামেলা। আসছে একটা সাধারণ আদেশ, রিভিশন, বিচারিক আদেশ, আপিল, অন্তর্বর্তীকালীন আদেশ। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমি যেটা বুঝাইতে চাইতেছি এখন সেই জায়গায় যাই। তাহলে আদেশের ধারা কত? আদেশের ধারা 214। আদেশের বিরুদ্ধে করণীয় কি? আদেশ কত প্রকার? ডিক্রি কত প্রকার? ডিক্রির বিরুদ্ধে করণীয় কি? আরজি খারিজের বিরুদ্ধে করণীয় কি? মামলা খারিজের বিরুদ্ধে করণীয় কি? নালিশ খারিজের বিরুদ্ধে করণীয় কি? রিভিশন রিভিশন। রিল্যাক্স। আমার মনে হয় এগুলো আপনারা বুঝতে পারছেন। তাইলে আমি জাজমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। জাজমেন্ট, তাহলে জাজমেন্ট, রায়। এখন এইটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। রায়টা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। যদি কমন পড়ে ভালো, না পড়লে সামনের বার পড়বে। তারপর এটা কি লাখ টাকার প্রশ্ন, করে খেতে হবে, করে খেতে হবে। তাহলে রায়ের সংজ্ঞা আছে কত ধারায় বলতে পারবেন? 2-9। এই যে বাবু, রায়ের সংজ্ঞা কত ধারায় আছে? 2-9 রায়ের সংজ্ঞা আছে। তাহলে 2-9 রায়ের সংজ্ঞায় বলছে যে যুক্তিতর্কের মাথায় পাড়া দিয়া ডিক্রি দেওয়া হয়, অর্থাৎ যে যুক্তিতর্কের উপরে ভিত্তি করে ডিক্রি প্রদান করা হচ্ছে, যে যুক্তিতর্কের উপরে আপনার দাঁড়াইয়া ডিক্রি দেওয়া হচ্ছে তাকে জাজমেন্ট বা রায় বলে। এটা থেকে যদি প্রশ্ন না হয় সেক্ষেত্রে প্রশ্ন হবে যে জাজমেন্টের বিরুদ্ধে করণীয় কি? আপিল।
জাজমেন্টের বিরুদ্ধে করণীয় কি বলেন? আপিল। কিন্তু দুঃখজনক বিষয়, যেখানে আপিল করা যায় সেখানে আবার রিভিউ করা যায়। ন্যাচারালি জাজমেন্টের বিরুদ্ধে আমরা রিভিউ করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপিল এমসিকিউতে দাগাইতে হবে। তাহলে জাজমেন্টের বিরুদ্ধে করণীয় কি বলেন? আপিল। তাহলে দেখেন পূর্ণাঙ্গ আপিল কিন্তু 4টা ক্ষেত্রে পাইছি দেওয়ানিতে এতক্ষণ ধরে, এই দুইয়ের মধ্যেই পূর্ণাঙ্গ আপিল কিন্তু আছে। ধারা 96(1)-এ এই 4টা জিনিসে আপনি আপিল করবেন। কততে বলেন? 96(1). তাইলে আমরা কি এই 96(1)-এ হচ্ছে আপনার আপিল করবেন কয়টা বিষয়ে? 4টা বিষয়ে। তাহলে ডিক্রি 2, আরজি খারিজ 3, মামলা খারিজ 4, রায়। এই 4টা বিষয়ে আপনি কি করবেন? পূর্ণাঙ্গ আপিল করবেন। আদেশ 41 বিধি 1 ধারা 96(1). কি বলছি বলেন? আদেশ 41 বিধি 1 ধারা 96। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইতেছেন? সুন্দর কে মানে কথাগুলা এক্সিলেন্ট। এটা খুব মানে নান্দনিক ছেলে, বলে যে আপনার কথাগুলা সুন্দর। অন্যদিকে কিন্তু মাইরা দিছে। ভালো ছেলে, লক্ষ্মী। না না না, ও হচ্ছে অনেস্ট। সুরুজ মিয়ার ছোট ভাই না? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসির লোক। 100% তাই। এখানে আপনার 1 মাস আপনার কাছ থেকে হয়তো লাভবান হওয়া যাবে বুজুং বাজুং বলে, বাস্তবতা এরকম। কিন্তু ও যে আর 7 বছর 10 বছরের ক্ষতি করে ফেললো, যে 100% গ্যারান্টি দিয়ে আপনাকে, এইটা তো আপনার ক্ষতি করে ফেললো না? ও আপনার জীবন নিয়ে খেলতেছে। ও জানেও না ও কত দায়িত্বের জায়গায় আছে। ও আপনার জীবন নিয়ে খেলতেছে। এইটা যে কত অন্যায়, এইটা ও তো অভিজ্ঞ না, এই কারণে বুঝতেছে না। ওরা ছুঁইলা ফেলবে মানুষ। না না, এগুলো আমরা না বলি। আমি আমার মানি ব্যাগই নেই, গ্যারান্টি দেবো কি? আমি মানি ব্যাগ ব্যবহারই করি না, যারা আমাকে চেনেন। দেখেন মাই ডিয়ার, ছোট ছোট বিষয় থেকে কিন্তু প্রশ্ন হবে, আহামরি তালের মতো প্রশ্ন হবে না। ছোট ছোট বিষয়, এর মধ্যে আমার কাছে লাগে 2-11। তাহলে এর আগে আমরা 2-3, 2-10 পড়ে আসছি, তাই না? ডিক্রি দায়িক, তাই তো? তাহলে যার পক্ষে ডিক্রি গেছে তাকে আমরা কি বলবো? ডিক্রিদার, জাজমেন্ট ডিক্রি হোল্ডার। আর যার বিপক্ষে ডিক্রি গেছে ডিক্রি দায়িক বা জাজমেন্টেটার। আর একটা শব্দ সাব্যস্ত দেনাদার। থ্যাংক ইউ। প্রশ্ন হইলে সাব্যস্ত দেনাদার দেওয়া হবে। এই যে ডিক্রি দায়িক টাইক দিয়ে প্রশ্ন আমি দেখি নাই। বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা। তাহলে ডিক্রি দায়িক কত ধারায় আছে? 2-10। ডিক্রি দার কত ধারায় আছে? সাব্যস্ত দেনাদার কত ধারায় আছে? 2-10-এ আছে। রিল্যাক্স। তাইলে আমরা দেখেন 2-1, 2-2, 2-9, 2-14, 2-18, 2-3, 2-10-এ গেছি, তাই তো? কি গেছি বলেন? যারা দেওয়ানি নিয়ে খুব সমস্যায় আছেন, যারা দেওয়ানি নিয়ে অনেক বেশি সমস্যায় আছেন, তাদেরকে বলতেছি এর মধ্যে একটা প্রশ্ন হয়ে যাবে। যারা দেওয়ানি নিয়ে খুব সমস্যায় আছেন তাদেরকে বলতেছি এর মধ্যে একটা প্রশ্ন হয়ে যাবে। এবং গতবার যেহেতু দেওয়ানির প্রাথমিক আলোচনা থেকে প্রশ্ন হয়েছে, এবার আশা করি দণ্ডবিধির প্রাথমিক আলোচনা থেকে একটা প্রশ্ন হইতে পারে। গতবার যেহেতু হয়ে গেছে, আর দণ্ডবিধির প্রাথমিক আলোচনা থেকে কিন্তু 3বার কোশ্চেন আছে। তার মানে যদি দণ্ডবিধির প্রাথমিক আলোচনা থেকে কোশ্চেন না হয়, সেক্ষেত্রে মনে হয় ওটার সাইডে দেওয়াই ভালো। এরকম একটা ব্যাপার। প্রশ্ন কিন্তু এই 2 ধারার মধ্যে হবেই, না হইলে একটা মানসম্মত প্রশ্ন হইতে পারে না। আমি কি বুঝাইতে পারতেছি যারা অন্ধকারের মধ্যে আছেন? ভালো, এটা লাইট জ্বালান যায় না? কালকে না না না, এইখানেই তো ঝামেলা। এরা ফতোয়া খোঁজে অন্য জায়গায়, ঠিক আছে? ওদিকে বোনের হক নষ্ট করে ফেলছে। বোনের জমি দেওয়া ফরজ, এটা অনেক হুজুরই মানতে চায় না। হ্যাঁ, এটা অন্যায়, এটা অন্যায়। আমি এই অন্যায়টা নিজে, মানে আমার 2 বোন, আমি এবারও বাড়িতে যে বলছি তোমাকে যা বোঝার বুঝতে নাও, আব্বাই মরে গেলে কিন্তু বুঝাই দেব না।
7 বছরের জেল। হ্যাঁ 7 বছর। না না, আমিও বলছি যে সম্পত্তি নিয়ে এখন কিন্তু নতুন ভূমি আইনে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হয়ে গেছে। বাংলাদেশে থাকা অবস্থায় আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন না। বিদেশে যদি থাকেন সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন, কারণ পাওয়ার নিয়ে আপনার জোর আছে, আপনি আরেকজনের জমিতে যায় ডিস্টার্ব করেন, সেইটা কিন্তু হইতে দেবে না। নতুন ভূমি আইন অনুযায়ী কিন্তু পূর্বের সকল রেকর্ড বাতিল হয়ে গেছে। দলিল যার, জমি তার, অর্থাৎ পূর্বের যে যত টাকা পয়সা দিয়ে রেকর্ড করছেন, 10,000 নিলেই হয়েছে, রেকর্ডটা আপনার নামে করাই দিছে, সেইগুলা কিন্তু বাতিল হয়ে যাবে। পূর্বের সকল রেকর্ড কিন্তু বাতিল হয়ে গেছে। ভূমি ব্যবস্থাপনা আইনে কিন্তু সর্বোচ্চ জেল করছে 7 বছরের, এবং এই 7 বছরের জেল কিন্তু আপনাকে এর সাথে জরিমানা আছে, অর্থদণ্ড আছে, অনেক ধরনের রুলস আছে। তাই অপরের জমি না খাওয়াই ভালো। দলিল যার, জমি তার, নিজের দলিল সহিভাবে নিজে বুঝা নেন। এবং এটা হচ্ছে আমার মনে হয় যে যারা রেকর্ড মূল্যে মালিক, এদের কিন্তু এখন খবর আছে এই রেকর্ড মূল্যে জমির মালিক হওয়া সম্ভব না। অন্য জায়গায় চলে গেছি, এইটা আমাদের টপিকস না। আমাদের টপিকস হচ্ছে বিচারক আছে কত ধারায়? 2(8)। প্রিজাইডিং অফিসার কাকে বলে? বিচারককে। আদালতের সভাপতিত্বকারী ব্যক্তিকে, অর্থাৎ যিনি আদালতের সভাপতিত্বকারী ব্যক্তি তিনিই হবেন প্রিজাইডিং অফিসার বা জজ। জজ হবেন, তাই না? আচ্ছা, তাহলে একজন সরকারি উকিল আছেন কত ধারায়? 2(7)-এ সরকারি উকিল বা জিপি বা গভর্নমেন্ট প্লিডার আছে। সরকার পক্ষে যিনি মামলা পরিচালনা করার অধিকারী ব্যক্তি তাকে কি বলে? জিপি বলে, তাই না? পিপি কাকে বলে বলেন? পাবলিক প্রসিকিউটর। সরকার পক্ষে যিনি ফৌজদারি মামলা পরিচালনা করেন তাকে পিপি বা পাবলিক প্রসিকিউটর বলে। আমি কি বুঝাইতে পারতেছি? যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। অনলাইন এবং অফলাইনে ক্লাস করার জন্য ফোন দিন লার্নেড ল একাডেমি 01817451565 নাম্বারে। যে কমেন্টসটি আমাদের সুলেমান করেছেন, অনেক ধন্যবাদ। আছে, ও সারাদিনই ক্লাস করে, অনলাইন ক্লাসগুলো রেকর্ড করতে হয়। রিল্যাক্স মাই ডিয়ার। তাহলে 2(8), 2(7), 2(15). তাহলে বিচারক, প্লিডার, গভর্নমেন্ট প্লিডার। তাহলে প্লিডার কে? প্লিডার উকিল। দেওয়ানিতে কিন্তু অ্যাডভোকেট নাই, দেওয়ানিতে কি? প্লিডার। দেওয়ানি মামলা উকিল ছাড়া দায়ের করা যাবে না। দেওয়ানি মামলায় অবশ্যই একজন উকিল থাকতে হবে, প্লিডার ছাড়া দেওয়ানি মামলা হয় না। তার মানে স্বীকৃত প্রতিনিধি নিয়ে মামলা দায়ের করতে হবে। তাহলে এই প্লিডার বা উকিলের কথা বলা আছে 2(15)-তে, তাই তো? রিল্যাক্স। কেবলমাত্র আমরা ভাব নিয়ে আসলাম পড়ার। এখন পড়ার কি নিয়ে আসলাম? ভাব। ভাব আছে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। এই সারাদিন 100% পাশের গ্যারান্টি দিয়া যারা আপনাদের ব্রেন ওয়াশ করতেছে তাদেরকে ধন্যবাদ, যে আমি এটা পারলাম না। এত পড়ানোর পরেও আপনাদের কেন ব্রেন ওয়াশ হয় না? এরপর সোডা নিয়ে আসবো আপনার। আমি বারবার বলতেছি সব বান্ধেন। এখন নতুন কোনো শীট, নতুন কোনো বই এখন আর পড়ার টাইম নাই। 2টা বই বলছি না, লিগাম এবং কি বলেছি, সাবলী লাইন। এই লিগাম সাবলী লাইন পড়ে আমার লার্নেড ল এমসিকিউ বইটা পরীক্ষা দেন, কারণ বাজারে যত বই আছে সব বইয়ে এমসিকিউ, সকল বইয়ের এমসিকিউর মধ্যে আছে। এটা টের পাচ্ছেন না, বানানোর তো কোনো কথা না। সব বইয়ের ফ্লেভার ওইটার মধ্যে আছে। আপনি দেখবেন যে একটা বই কিনলে সকল বইয়ের মজা ওর মধ্যে আছে। ধারাভিত্তিক প্রশ্ন আলোচনা করা আছে। আপনি শুধু পরীক্ষা দেন এবং গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো এখন বলতেছি এই টপিকসগুলোর উপরে পরীক্ষা দেন, তাহলে পড়া কি কমে গেল না? ইনশাল্লাহ আমার মনে হয় যে ওইগুলা পড়তে থাকেন, আর বাড়তি কোনো কিছুতে টাচ দিয়েন না, বাড়তি কোনো কিছু পড়েন না। বইপত্র বস্তায় বানতে বলছি, কিন্তু নতুন কারো শিট নোট বস্তায় বানতে বলছি। আমার আগের সাবেক পিডিএফ, আমার আগের খাতাপত্র সব বস্তায় বাঁধেন। আমি কি বুঝাইতে পারছি কথা? সব বস্তায় বাঁধা, শুধু ওই যে এইটার সাথে ওইটা মিলায়েন না। অ্যাপস ডিলিট করে দিবেন আজকে থেকে, মোবাইল থেকে অ্যাপস তো ডিলিট করে দিবেন। আমি কি বুঝাইতে পারতেছি কথা? ডাইরেক্ট যতটুকু পড়তে বলতেছি 1 মাস পরেন পাস করে যাবেন। এবং আমি কিন্তু পরীক্ষার পরের দিন বলছি না সবার ফোন ধরবো, সবার সাথে আমার কথা হবে, এবং পরীক্ষার পরের দিন বা 2-3 দিন আমি ফোন ধরি। এটা অনেকেই, এই যে আপা আছে তার ফোন মনে হয় পরীক্ষার পরের দিন ধরছি আমি পরীক্ষা। হ্যাঁ, অনেকে ফোন বন্ধ করে রাখে। এই যারা 100% পাস, 200% পাস দিয়ে থাকে, প্রতি বছরই এরকম লোক থাকে, ফোন বন্ধ করে ফেলে। আমি অন্তত আশা করি যে আপনাদের ব্রেন ওয়াশ করার মতো কিছু দেই নাই। পড়লে পাস, না পড়লে ফেল। পরীক্ষার হলে যাবেন আপনি, আমি যাব না।
আমার মতো কেউ যাবে না পরীক্ষার হলে, যেহেতু আপনি যাবেন, পাস আপনার হাতে এবং উপরওয়ালার হাতে। এই 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 আপনার আর তার মধ্যে একটা খেলা হবে। আপনি একটু নামাজ রোজা করেন, আপনি ব্রেনটা ওয়াশ করেন না, আপনি তার কাছে কান্দেন। আমি তো কেউরে কাঁদতে দেখি না ঠিক মতো, কান্দেন। পরীক্ষার আগে একটু কান্নাকাটি ভালো, পরীক্ষার আগে তার সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করেন, দেখবেন যে ইহকাল পরকাল উভয়কালই শান্তি পাবেন। একটা রিলেশন বিল্ড আপ করেন তার সাথে, উপরে একটু কথা বলেন, আছে না কথা বলার মতো? এখন যদি বলেন আমি কি উপরে তাকায় বলবো, না বাবা ভিতরে তাকায় বলেন, কলবে নেন, অন্তরে নেন। কারণ সে এমন কোনো জায়গা নাই যে নাই, হয়তো আমাদের ক্লাসরুমেও আছে বা অন্য কোনো জায়গায় আছে, সকল জায়গায় বিরাজমান না। মনটাকে একটু ফ্রেশ করেন মাই ডিয়ার, এবং দুশ্চিন্তা দূর করেন। অমুক তমুক এই সেই, এখন কয় আপনারা 100% পাস করাবে, বিলিভ করেন এটা সম্ভব না আপনি না চাইলে। আপনি গ্যারান্টি দেন আপনি পাস করবেন, আমিও একটা গ্যারান্টি দিচ্ছি, আপনি গ্যারান্টি দেন। আবার কিছু কিছু আছে তো আপনার সিস্টেমেটিক্যালি সে গ্যারান্টিও দিতে পারে আমার মতো, কারণ 2-4টা ভিডিও দেখছে, আমার কাছে পড়ছে, সে চিন্তা করে এটা ব্যক্তিগত যোগ্যতার উপরে যে চুক্তি নির্ভর করে সে চুক্তি বাস্তবায়নযোগ্য নয়, তাহলে স্টেটমেন্ট সাইন করে দেই। যে চুক্তি ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে সে চুক্তি বাস্তবায়নযোগ্য নয়, আসলে স্টেটমেন্ট সাইন করে দেই। আমি এদেরকে আঘাত করে এই কারণে কথা বলতেছি আপনাদের বাঁচাইতে। 400-500 লোক নিয়ে ফেল করছে, 400-500 লোকের ভাগ্য নষ্ট করে ফেলছে। গতবারও আছে, তারা কেন কথা বলে না? গতবার দেখছি অমুক স্যার ভালো, তমুক স্যার ভালো, এরা কেউ পাস করে নাই, কিন্তু সে আরেকজনকে নিজের সাথে নিজে জড়াই নিয়ে আরেকজনকে ফেল করাইছে, তারা কেউ কথা বলে না। অন্যায় সহ্য করাটাও অন্যায়। আমি যেটা দেখতেছি মিথ্যা বলতেছে সেটার প্রতিবাদ করা উচিত, নাইলে অন্যায় হচ্ছে। বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, তাহলে 2-11-তে যাই, ঠিক আছে? 2-11 বৈধ প্রতিনিধি শুধু না, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। বলছি যে দেওয়ানি কিন্তু ভোগাবে, গতবার 22 সালে ভোগাইছে, ইংরেজি তুলে দিছে, জানা জিনিস কি হয়ে গেছে, অজানা হয়ে গেছে। তার মানে এখন টুকটাক ইংরেজি নিয়ে যাইতে হবে এখানে। তাহলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, তাই না? তাহলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বৈধ প্রতিনিধি আছে 50 ধারায়। বৈধ প্রতিনিধি কত ধারায় আছে? আর সংজ্ঞা আছে 2-11 ধারাতে। সংজ্ঞা আছে কত ধারায়? 2-11 ধারাতে। আমি কি বুঝাইতে পারতেছি? শিওর বুঝাইতে পারতেছি? আচ্ছা, তাহলে 2-11-তে বৈধ প্রতিনিধির সংজ্ঞা, 50 ধারায় বৈধ প্রতিনিধি আছে। তামাদি আইনের 22 ধারাতেও তো হচ্ছে প্রতিনিধি আছে, স্থলবশিক্তকরণ আছে, তাই না? তারপর আদেশ 22 বিধি 3-এ বাদীপক্ষের কায়েম মোকাম বা বৈধ প্রতিনিধির কথা বলা আছে। আদেশ 22 বিধি 4-এ বিবাদী পক্ষের কায়েম মোকাম বা বৈধ প্রতিনিধির কথা বলা আছে, তাই না? আবার তামাদি আইন অনুচ্ছেদ 176-এ বলা আছে বাদীপক্ষে কায়েম মোকামের দরখাস্ত করতে হবে, বৈধ প্রতিনিধি নিয়োগের দরখাস্ত করতে হবে 90 দিনের মধ্যে। বিবাদী পক্ষে কায়েম মোকামের দরখাস্ত করতে হবে, বৈধ প্রতিনিধি নিয়োগের দরখাস্ত করতে হবে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। এইখানে যেখানে ধাক্কাটা খাওয়ার দরকার, আমার বন্ডি সেই জায়গায় একটা ধাক্কা খাইছে। ধাক্কাটা বলবো বইন? সবাই তো দেখি, কাকে রেখেছে কাকে বলি। কি আধ্যাত্মিক প্রশ্ন করে বাচ্চারা, আপনাদের আল্লাহ বাঁচায় রাখুক। মাই ডিয়ার, কথা হয়েছে বাদী পক্ষ বৈধ প্রতিনিধি নিয়োগ সময় মতো করে নাই, বিবাদী পক্ষ বৈধ প্রতিনিধি নিয়োগ সময় মতো করে নাই। তাহলে প্রশ্নটা হয়েছে কত আধ্যাত্মিক দেখেন। বৈধ প্রতিনিধি নিয়োগের কারণে মামলা খারিজের আবেদন, মামলা খারিজ হয়ে গেছে, উক্ত খারিজাদেশ রদ কত দিনের মধ্যে করবেন? 60 দিন। 60 দিন। প্রশ্নটা এখানে হয়েছে। প্রশ্নটা আপনাকে বৈধ প্রতিনিধি নিয়ে 90 দিনের মধ্যে ঢুকাইছে। দেখেন বলছে বৈধ প্রতিনিধির কারণে মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। উক্ত খারিজাদেশ রদ কত দিনের মধ্যে করবেন? 60 দিনের মধ্যে করবেন। এইখানে কিন্তু একটা প্রশ্ন হইতে পারে। তাহলে আমরা 90 দিনে তো যাই নাই। দেখেন আবারও বলতেছি, বৈধ প্রতিনিধি নিয়োগের কারণে আপনাকে কিন্তু 90 দিনে ঢুকাই দিল, তাই না? বৈধ প্রতিনিধি নিয়োগের কারণে মামলা খারিজ হয়ে গেছে।
উক্ত খারিজাদেশ রদের আবেদন কত দিনের মধ্যে করবেন? 60 দিনের মধ্যে করবেন। 100% তাই না? ওখানে 30 দিন আছে। আমি পেঁচায়েন না, ওখানে 30 দিন আছে, এগুলো শেষ করে দিব দেওয়ানি যখন ধরছি। আচ্ছা, তার মানে মৃত ব্যক্তির প্রতিনিধিকে বৈধ প্রতিনিধি বলে, এই কথাটা কত ধারায় আছে? 2-11-তে আছে। মৃত ব্যক্তির প্রতিনিধিকে বৈধ প্রতিনিধি বলে। আর বৈধ প্রতিনিধির কথা বলা আছে কত ধারায়? 50 ধারায়। ডিক্রি জারি করার ক্ষেত্রে বৈধ প্রতিনিধির ক্ষমতা আছে কত ধারায়? 50 ধারায় আছে। বৈধ প্রতিনিধির নিয়োগ প্রক্রিয়াকে কায়েম মোকাম বলে। বাদী পক্ষে কায়েম মোকামের দরখাস্ত কত আদেশে করবেন? 22-3 করবেন। তামাদি আইনের কত অনুচ্ছেদ মতে কত দিনের মধ্যে করবেন? 176-90 দিনের মধ্যে করবেন। বিবাদী পক্ষে কায়েম মোকামের দরখাস্ত কত আদেশে করবেন? 22-4 করবেন। 177-90 দিনের মধ্যে। তামাদি আইনে কায়েম মোকামের কথা বা স্থলাভিষিক্তকরণের কথা বলা আছে ধারা 22-এ। তাইলে প্রতিনিধি, জীবিত ব্যক্তির প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়াকে বলে আম মোক্তারনামা। ম্যাঙ্গো পাওয়ার অফ অ্যাটর্নি। আচ্ছা, আম মোক্তারনামা হবে পাওয়ার অফ অ্যাটর্নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মৃত ব্যক্তির প্রতিনিধির নাম কি? কায়েম মোকাম বা লিগাল রিপ্রেজেন্টেটিভ। রিল্যাক্স। দেখেন, এইটাও আমার কথা না। নাবালকের প্রতিনিধি খুঁজতেছি আমি। নাবালকের প্রতিনিধির নাম কি? নেক্সট ফ্রেন্ড। আসন্ন বন্ধু, পরম বন্ধু, পরবর্তী বন্ধু নয়। পরম বন্ধু, নিকটতম বন্ধু বলা যায় না? তুমি আমি ক্লোজ। তাহলে নাবালক বাদী পক্ষের প্রতিনিধি হচ্ছে নেক্সট ফ্রেন্ড। আর নাবালক বিবাদী পক্ষের প্রতিনিধির নাম কি? গার্ডিয়ান বা অভিভাবক। ওকে, রিল্যাক্স। প্রতিনিধি কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি 2-এর মধ্যেই কিন্তু আছি। আপনি কি খেয়াল করতেছেন আমি কোথায় আছি বলেন? ধারা 2-এর মধ্যেই আছি। তাহলে 2-1, 2-2, 2-9, 2-14, 2-18, 2-3, 2-10, 2-8, 2-7, 2-15, তাই তো? 2-11, 12, 13। এখন লেখেন যে 2-11 যোগ, যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন। সালাউদ্দিন ভাই লাইভটি শেয়ার করে দিবেন। আরব আলী লাইভটি শেয়ার করে দেন, আমাদের গ্রুপে দিয়ে দেন। কি খাওয়ায় আরব? মানে আপনাদের ওই বাকিদের খাওয়ায় কি? যারা দেদারসে দেখে আমার 5-6টা গ্রুপেও তারা অন্যের লাইভ শেয়ার করে, খাওয়ায় কি বলেন তো একটু? আমি তো খুঁজে পাইছি যে আমি যা পাই 10 ছুট মানুষ, অর্থাৎ যে কারোর সাথে কথা বলে না, ঘরে ঘুমায়, এদিকে যায় সেদিকে যায়, যারে কেউ নেয় না মেশতে, সেইগুলো আমার কাছে আসে। বলে ভালো স্যার কে? ভালো স্টুডেন্ট যে হইতে হবে, ভালো স্যার মানে খুঁজতে গেলে এইটা পাই না। অদ্ভুত ব্যাপার। দুঃখ তাহার হয় কিনা সন্দেহ। কত লিখছেন বলেন? 2-12 বলছি। 2-11 বাদ, 2-12, 2-12। অনেক ধন্যবাদ সুলেমান। 2-12 যোগ 144, 144, 144। ওকে, এইখান থেকে যদি ওই ফ্ল্যাট থেকে কোশ্চেন না হয় তাহলে এই ফ্ল্যাটে এসে কোশ্চেন হবে। আমি বুঝাইতে পারতেছি কথাটা? যদি ওই এতক্ষণ যা বলছি ওইখান থেকে কোশ্চেন না হয় তাহলে কিন্তু এইখান থেকে কোশ্চেন ধরবে। প্রশ্ন কিন্তু বুঝতে হবে যে কোথা থেকে কি হচ্ছে। আমি বারবার বলতেছি, এখন আমরা টপিক ভিত্তিক পড়া পড়বো, এখন কিন্তু সাবজেক্ট ওয়াইজ পড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে 2-12-তে আছে মিন্স প্রফিট, মিসনি প্রফিট, কিন্তু উচ্চারণ হবে মিন্স, বানানো হবে মিসনি, MESNE, মিসনি প্রফিট বা মিন্স প্রফিট। বাংলা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা, মধ্যবর্তী মুনাফা। অন্তরকে ভর্তি করে যে মুনাফা দেওয়া হবে সেটা না। আরে ট্যালেন্ট, আগের মতো আর মাথা জাকায় না। খুব ভালো ছেলে, আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। না ঠিক আছে। হ্যাঁ। তাহলে কি বলেন? অন্তর্বর্তীকালীন মুনাফা বা
মধ্যবর্তী মুনাফা বা মিসনি প্রফিট বা মিন্স প্রফিট। রিল্যাক্স। দেখেন, এই একদম এক লাইনে বোঝার এইটা বিষয়। বেআইনিভাবে দখলদার ব্যক্তি কর্তৃক সুদসহ মুনাফাকে অন্তর্বর্তীকালীন মুনাফা বলে। কি বলেছি বলেন? শেফালি একটা কমেন্টস করছে, ও সেই সবের দিকে তাকাইতে নিষেধ করছে আমাদের ভাই ব্রাদার, কিন্তু শেফালি যে কমেন্টসটা করছে সেটা হচ্ছে স্যার বিড়ালের মতো মিউ মিউ করে, কিচ্ছু পড়ায় না। এইটা বলে নাই শেফালি, আপনাদের মতো না, এটা আপনারা বলেন। তাহলে বলেন কি? বেআইনিভাবে দখলদার ব্যক্তি কর্তৃক সুদসহ মুনাফাকে অন্তর্বর্তীকালীন মুনাফা বলে। বেআইনিভাবে দখলদার ব্যক্তি কর্তৃক বলেন অন্তর্বর্তীকালীন মুনাফা বলে। তার মানে বেআইনিভাবে দখলদার ব্যক্তি কে? যে সম্পত্তির মালিক না কিন্তু ভোগ দখল করতেছে, জোর করে কি করতেছে? ভোগ দখল করতেছে। আদৌ উনি এই সম্পত্তির মালিক না, কিন্তু উনি ভোগ দখল করতেছে। উনিই হবেন বেআইনিভাবে দখলকারী ব্যক্তি, তাই না? এখন ওই যে ভোগ দখল করতেছে, অন্যের জমি যে খাচ্ছে, তারে কি আমরা খাইতে দেব? লেখাপড়া কি তারে খাইতে দেওয়ার জন্য করতেছি? তার বিরুদ্ধে কি করে ফেলবো? মামলা করে দিব। তার বিরুদ্ধে আমরা ডাইরেক্ট মামলা করে দেব। তাহলে আমরা যেহেতু দখলে নাই, খেয়াল করেন, যেহেতু আমরা দখলে নাই, আমরা দখল এবং সত্য পুনরুদ্ধারের জন্য তার বিরুদ্ধে 8 এবং 42 ধারায় একটা মামলা করব। মার্কার পাইছি না? ওকে। তাহলে আমি একটু আঁকাঝোঁকা করি হালকা। যারা উল্টা দেখতে পাবেন তারা একটা আয়না নেওয়ার কোনো দরকার নাই, কথাটা শুনলেই হবে। সোজা করলে আমার চেহারা খারাপ হয়ে যাবে, দরকার নাই। যারা আমাদের এই ক্লাসগুলো রেগুলার করতে চাচ্ছেন, অর্থাৎ আমরা সরাসরি স্পেশাল ব্যাচের ক্লাস করাচ্ছি এবং এদের কাছ থেকে আমরা প্রতি মাসে প্রায় 3000 টাকা করে নিচ্ছি। এই ক্লাসেরই ফ্লেভারটা আপনারা আমাদের একটা সিক্রেট গ্রুপে পেতে পারেন এবং এই ফ্লেভারটা পেতে হচ্ছে আপনারা আমাদের এখানে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। আগামীকালকে আমরা নতুন সাবজেক্ট দিয়ে নতুন একটা ব্যাচ শুরু করব। তামাদি আইন দিয়ে আমাদের ক্লাসটি শুরু হবে এবং দেওয়ানি কার্যবিধি। আমাদের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ। সকাল থেকে আমরা ইনশাল্লাহ কালকে তামাদি আইন শুরু করব, তাই না? আন্দাজে জানেন আপনারা? এইটা একটু আঁকেন। ভাঙা পাড়ের উদলা ডেউটিন, জ্বালায় দেন। এই যে এখন কত সুন্দর লাগতেছে দেখতে আমাকে। হুজুর একটা বলছে লাইভ করার মানে সৌন্দর্য, এগুলা বললেন না চাকরি থাকবে না পরে। বাবা এই 5 শতাংশ জমি, এই 5 শতাংশ জমি, ওকে, এই 5 শতাংশ 5 এই একবারই দুইটা আরো একটা আইকে দেম। এই 5 শতাংশ জমি মিস্টার খয়ের দখলে আছে। কার দখলে? এই জমির দলিল মূলে মালিক হচ্ছে মিস্টার ক। এই 5 শতাংশ জমি মিস্টার খয়ের দখলে আছে। দখল কার? আর মালিক কে? ক। তাহলে মালিক ক, তার বিরুদ্ধে একটা 842 ধারায় মামলা করবে, যেহেতু দখলে নাই। 842 ধারায় মামলা করবে না বলেন? যেহেতু সে কি নাই? দখলে নাই, তাই তো? আচ্ছা, তাহলে 842 ধারায় একটা মামলা করছে ক। দেখা গেছে যে এই মামলায়, যেহেতু মামলা করলে আর্জির মাধ্যমে করবে, আর আর্জির মাধ্যমে মামলা করলে এর ফলাফল কি হবে? ডিক্রি। তাহলে ক যদি ডিক্রি পায় তার নাম কি হবে? ডিক্রিদার হবে।
ডিক্রিদার, ডিক্রি হোল্ডার হবে। আরে বাপ রে বাপ, ঠিক আছে। তাহলে ডিক্রি পেয়েছে ক, আর ক্ষয়ের বিরুদ্ধে তাহলে একটা ডিক্রি গেছে, তার নাম হচ্ছে কি সাব্যস্ত দেনাদার। তার মানে এইটা নীলিমার নীলাকাশের মতো করে প্রতীয়মান হচ্ছে না। দেখেন তো যে খ একজন বেআইনিভাবে বেদখলকারী ব্যক্তি, এতদিন সে কয়ের জমি দখলে ছিল, যেহেতু তার বিপক্ষে কি চলে গেছে, ডিক্রি গেছে, তাই না? তাহলে খ কি একজন বেআইনি দখলদার ব্যক্তি না? মাথায় ঢুকতেছে না। তাহলে এই যে খ দীর্ঘ 12 বছর 14 বছর 8 বছর এই জমি ভোগ দখল করছে, এই জমিতে সে অবশ্যই একটা বাড়ি বানাইছে। তার মানে খ যে এই দীর্ঘ 8 বছর ভোগ দখল করছে, এই জমি থেকে একটা মুনাফা আসতো না, লভ্যাংশ আসতো না? সেই লভ্যাংশ তো সে ককে ফেরত দেবেই। এই লভ্যাংশের যদি সুদও থাকে তাও ফেরত দিতে হবে, কারণ দেওয়ানিতে অবশ্যই সুদ দিতে হয়। দেওয়ানির কোনো ব্যবসাই লসের ব্যবসা না, সবই লাভজনক ব্যবসা। আপনি অন্যের জমি থেকে যদি কোনো কিছু লাভ করেন, সেখান থেকে আপনাকে অবশ্যই সুদও দিতে হবে, যে কয় টাকা লাভ করছেন তার উপরে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে বেআইনিভাবে বেদখলকারী ব্যক্তি কর্তৃক সুদসহ মুনাফা ফেরত দেওয়াকে অন্তর্বর্তীকালীন মুনাফা বলে। অর্থাৎ ডিক্রি হওয়ার পর খ যখন তার এই 5% জমি ককে বুঝাই দেবে, এবং এই জমি থেকে যা লাভ হয়েছে তাও যখন ককে বুঝাই দেবে, তাকে আপনার মিন্স প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা বলে। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, বলেন। না, এর জন্য আলাদা মামলা করা লাগবে না, এই একটা মামলাতেই চলবে। অন্তর্বর্তীকালীন মুনাফা কি বুঝছেন? শিওর বুঝছেন? মাই ডিয়ার, এই মামলায় বাদী ছিল হচ্ছে ক, আর বিবাদী ছিল খ। মামলায় হেরে গেছে কে? কে হারছে? খ। ধরেন জজ কোর্টে হারছে, সে কি হাইকোর্ট চেনে না? সে সহকারী জজ হারছে, সে কি জেলা জজ চেনে না? সে কি বাড়ি বসে কি আঙুল চুষবে না আবার আপনার কাছে দৌড়ে আসবে, উকিল চাপ বাঁচান, দৌড়ে আসবে না? আপনি একটা এই তাহলে ডিক্রির বিরুদ্ধে করবেন কি? আপিল করবেন। আপিলটা কে করবে? যে খ করবে না? খ আপিল করবে। বিবাদী যার বিরুদ্ধে ডিক্রি গেছে সে একটা কি করবে? আপিল করবে। দেখেন এখন আরো ডেঞ্জারাস কাহিনী হয়ে গেছে। তাহলে খ এখন আপিল করছে কার বিরুদ্ধে? খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক বিষয়, এই আপিলে আইসা খ আবার জিতে গেছে মামলা। ক্ষয়ের পক্ষে আবার ডিক্রি পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? ডিক্রি পরিবর্তন হয়েছে। ডিক্রি পরিবর্তন, ডিক্রি কি হয়েছে? পরিবর্তন হয়ে এখন আবার ক্ষয়ের পক্ষে গেছে। তাহলে ডিক্রি পরিবর্তন বা রদের ফলে যে অবস্থায় থাকতো তাকে সেই অবস্থায় ফিরিয়ে নেওয়াকে প্রত্যার্পণ বা পুনরুদ্ধার বা রেস্টিটিউশন বলে, যা 144 ধারায় আছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ ডিক্রি হয়েছে, হওয়ার পর একটা মিন্স প্রফিট হয়েছে, এরপর খ এসে একটা কি করেছে? আপিল করেছে। তার এই আপিলে আবার খ জিতে গেছে। নিম্ন আদালতে যে মামলায় সে হেরে গেছিল, উচ্চ আদালতে আইসা সেই মামলায় কি করেছে? জিতে গেছে। তাহলে একটা ডিক্রি পরিবর্তন হয়ে দিচ্ছে না? তাহলে ডিক্রি পরিবর্তন বা রদের ফলে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় থাকবে, একে প্রত্যার্পণ বা রেস্টিটিউশন বলে। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? শিওর? তাহলে লেখেন যে ডিক্রি পরিবর্তন বা রদের ফলে, এই ছবিটা কিন্তু আঁকতে হবে, নিচেরটাও উপরেরটাও। ডিক্রি পরিবর্তন বা রদের ফলে, ডিক্রি পরিবর্তন বা রদের ফলে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় থাকাকে প্রত্যর্পণ। আরেকটু সুন্দর করে বলবো, ডিক্রি পরিবর্তন বা রদের ফলে আদালত এমন পুনরুদ্ধারের ব্যবস্থা করবেন, ডিক্রি পরিবর্তন বা রদের ফলে আদালত এমন পুনরুদ্ধারের ব্যবস্থা করবেন যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় থাকবে, অর্থাৎ আগের মতো ফিরে যাবে। খ থাকবে দখলে, ক বের হয়ে যাবে, তাই না? যে ডিক্রি পরিবর্তন বা রদের ফলে আদালত এমন পুনরুদ্ধারের ব্যবস্থা করবেন যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় থাকবে। কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। এবং আমাদের এই ক্লাসগুলো যদি আপনারা অনলাইনে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে লাইভে আসতে, আসলে দেখা যায় যে লাইভে আসাটা একটা আটো ব্যাপার, অর্থাৎ ফ্লেভার দেওয়া যায় না, নিজের যে একটা মৌলিকত্ব আছে এটা যখন সবাই দেখে তখন একটা নাটক অভিনয় ভাব থাকে, বিনয়টা চলে যায়।
এ কারণে আপনারা হচ্ছে যারা আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ সকাল বিকাল করতে চাচ্ছেন টপিকস ভিত্তিক, তারা আমাদের ভর্তির জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাদেরকে নিয়ে আমরা একটা সিক্রেট গ্রুপ করব। পরবর্তীতে আপনি এই ভিডিওগুলো দেখারও সময় পাবেন এবং এর সাথে উইথ মডেল টেস্ট, অর্থাৎ 15টা মডেল টেস্ট দিতে পারবেন, অতি গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যদি কারো বই থেকে মডেল টেস্ট কিছু আসে, সেক্ষেত্রে আমাদের এই 15টা মডেল টেস্ট থেকে আপনি কিছু রিপিট কোশ্চেন পাবেন, এটা আমরা আশা করি। একটা প্রত্যর্পণ করতেছে। তাহলে এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ লেখা আছে যে অন্তর্বর্তীকালীন মুনাফায় কিসের কথা উল্লেখ থাকতে হয়? সুদের কথা। এখন সুদ মানে কি ইন্টারেস্ট না? তাহলে সুদের প্রতি কি আপনাদের কোনো ইন্টারেস্ট আছে? বাবা, সুদের প্রতি যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু ভুল হবে। পড়ে গেছেন সুদের কথা, পরীক্ষায় দিয়েছে ইন্টারেস্ট। তাহলে সুদের প্রতি কি থাকতে হবে? ইন্টারেস্ট থাকতে হবে, নাইলে কিন্তু বিপদে পড়বেন। খুব ঝামেলা, ঠিক না বলেন? তাহলে মিন্স প্রফিটে কিসের কথা উল্লেখ থাকতে হবে? ইন্টারেস্টের কথা উল্লেখ থাকতে হবে, তাই না? ইন্টারেস্ট ছাড়া অন্তর্বর্তীকালীন মুনাফা হইতে পারে না। এখন অন্তর্বর্তীকালীন মুনাফার উপরে কি সুদ চাওয়া যাবে? অন্তর্বর্তীকালীন মুনাফার উপরে সুদ চাওয়া যাবে? যাবে, কিন্তু সুদের উপরে সুদ চাওয়া যাবে না। আমি কি বুঝাই? চক্রবৃদ্ধি হবে না। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। চক্রবৃদ্ধি হবে না। অন্তর্বর্তীকালীন মুনাফার উপরে সুদ চাওয়া যাবে। সুদ ছাড়া অন্তর্বর্তীকালীন মুনাফা হইতে পারে না, কিন্তু সুদের উপরে সুদ চাওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর বুঝাইতে পারছি? এখন এটা তো ইকুইটি 842 ধারা একটা দেওয়া, আপনি মামলা করছেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের, ইকুইটি ব্যালেন্স না হলে তো দিবে না। দিবে কিছু? কোনোভাবে সুযোগ আছে? ঠিক আছে। তাহলে যখন দিবে না, তখন আপনাকে মনে করতে হবে যে কাউরে ঠকাইয়া আদালত ডিক্রি মঞ্জুর করতে পারে না। ইকুইটির কি করতে হবে? ব্যালেন্স রাখতে হবে। অর্থাৎ এই যে বাড়িঘর বানাইছে, সে তো জমি রেখে গেছিল, একটা জমি রেখে গেছে না? শুধু জমি। এই জমির উপরে ও বলতেছে স্যার এই গড্ডা রাইকেন একটা বিল্ডিং হেঁকে দেন। মনে করলাম 5 তলা বিল্ডিং বানাইছে। এখন ডিক্রি পরিবর্তন হয়ে গেলে কি বিল্ডিংও সরাই নিতে হবে না? তাহলে আদালত যখন দেখবেন যে অন্তর্বর্তীকালীন মুনাফার ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সম্পত্তির যদি কোনো উন্নয়ন সাধন করে, বেদখলকারী ব্যক্তি যদি সম্পত্তির কোনো উৎকর্ষতা সাধন করে, সেক্ষেত্রে আদালত ওই উৎকর্ষতার উপরে যতখানি উৎকর্ষতা হয়েছে, উন্নতি হয়েছে, তার উপরে ক্ষতিপূরণ মঞ্জুর করে দিবেন। অর্থাৎ এই 5 তলা বাড়ির উপরে সে একটা ক্ষতিপূরণ পাবে। এই বাড়ির জন্য সে একটা কি পাবে বলেন? ক্ষতিপূরণ পাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা লিখতে পারি না যে বেআইনিভাবে দখলদার ব্যক্তি তার মানসিক উৎকর্ষতা দিয়ে সম্পত্তির কোনো উন্নয়ন সাধন করিলে যে যে অবস্থায় থাকবে সে সেই অবস্থায় ছিল, যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় থাকবে। লেখা নেন, বেআইনিভাবে দখলদার ব্যক্তি মানসিক দক্ষতা দিয়ে সম্পত্তির যদি কোনো উৎকর্ষতা সাধন করে বা উন্নয়ন করে, দখলদার ব্যক্তি মানসিক দক্ষতা দিয়ে সম্পত্তির যদি কোনো উন্নয়ন করে বা উৎকর্ষ সাধন করে, অর্থাৎ বালি ফালায়, হ্যাঁ খালি জায়গা ভরাট করে, আর ট্যালেন্ট, সেক্ষেত্রে মানসিক দক্ষতা দিয়ে সম্পত্তির যদি কোনো উৎকর্ষতা সাধন করে, সেক্ষেত্রে আদালত তার পক্ষে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। আদালত তার পক্ষে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। রিপন ভাই অনেক ধন্যবাদ, শেরপুর থেকে দেখছেন। নীলফামারী থেকে দেখছেন আলমগীর ভাই অনেক ধন্যবাদ। বিএম সোহাগ ভাই অনেক ধন্যবাদ। মামুনুর রশিদ ভাই লক্ষ্মীপুর থেকে দেখছেন অনেক ধন্যবাদ। জাকির ভাই অনেক ধন্যবাদ। সুলেমান পুলিশ লাইন থেকে দেখছেন অনেক ধন্যবাদ। মোহাম্মদ মনিরুল ইসলাম অনেক ধন্যবাদ। তার পক্ষে বেআইনি বেদখলকারী ব্যক্তি পাবে এটা, হ্যাঁ তিনি পাবেন। ইকুইটি হচ্ছে না, তো ইকুইটি হচ্ছে না, জাস্টিস রক্ষা করতে হবে না।
হ্যাঁ পাবে পাবে পাবে, এক্সিলেন্ট। সে অন্তর্বর্তীকালীন মুনাফা দিয়ে দিবে, কিন্তু তার সাথে ক্ষতিগ্রস্ত যে হুজুর এই জায়গায় আমি 5 তলা বাড়ি বানাই এলাইছি, এখন আমি কি করতাম? আদালত তো বলবে না তাহলে তুমি বাড়ি তুলে নিয়ে যাও, এটা তো সম্ভব না। তখন আদালত বলতে একটা ইকুইটি ব্যালেন্স করে দিবে যে বাজান তুমি তো তোমার জমি পাইছো, এই 5 তলা বাড়ির জন্য তুমি আরো কিছু খরচাপাতি দিয়ে দাও, সবাই সুখে শান্তিতে বসবাস করো। আমি কি বুঝাইতে পারতেছি কিনা? এত কথা আমার বোঝারই বিষয় না, বুঝাইতে পারতেছি? তাহলে অন্তর্বর্তীকালীন মুনাফায় কিসের কথা উল্লেখ থাকতে হবে? সুদের কথা উল্লেখ থাকতে হবে। তাহলে ক্ষতিপূরণ পাইলেও পাইতে পারে, তাই তো? আর হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যার্পণ বা পুনরুদ্ধার কত ধারায় আছে? এর বিরুদ্ধে করণীয় কি? আপিল, অর্থাৎ আবারও রেস্টিটিউশন হওয়ার সুযোগ আছে, তাই না? একদম আবারও কি রেস্টিটিউশন হওয়ার সুযোগ আছে, অর্থাৎ এর বিরুদ্ধেও সে আদালতে যাইতে পারে। মাই ডিয়ার, আমার মনে হয় এর বাইরে আর কিছু জানার কোনো দরকার নাই। 2-1, 2-2, 2-9, 2-14, 2-18, 2-3, 2-10, 2-8, 2-7, 2-15, 2-11, 2-12, 2-13, লেখেন 2-13। ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি। আরে পাপ রে পাপ, ফোলা পাইন কত ট্যালেন্ট হয়ে গেছে। ইমুভেবল প্রপার্টি, প্রপার্টি, ওকে বাবা, ইচ্ছা কইরা হাউস করেন না। আপাতত বলছি 1 মাস আমার সাথে জিম্মা হয়ে যান, আপনার ইচ্ছাকে দাম দিয়েন না, কারণ আপনাকে তো এখন শয়তান পালিশ করে। বাবা আমি ইমুভেবল বলছি না, এরপর বলার কিছু আছে? তাহলে লেখছেন কি না? হ্যাঁ ইমতিয়াজ, ইমুভেবলকে মুভেবল বাবা শিখাইছে কে? আর তারই যদি ভুলে যান বিপদ না? 7টা সাবজেক্টের নাম জানতো না, এরকম পোলাপায়ন একাডেমি করে খাইতেছে। এবং তারা আবার আইসা আবার মানে আমাকে 100% ফলো করে, সে আমার টপ ফ্যান, কিন্তু আর 10 জনের নিষেধ করে, তাহলে তো তার খাওয়ান দাওয়ান নাই। এই আজকে দিছেন না একটা, আমরা প্রতিদিন দেখি আমাকে ফলো করে, আমরা এগুলো দেখতে পাই। সেই বলে যে অমুক স্যারের এত প্ররোচনায় ঢুকেন না, কিছু বলতে হয়। রিল্যাক্স, মাথা ঠান্ডা। বাবা তুমি অদম বলিয়াই আমি কি এরকম না, আমি অদম বলিয়াই তুমি উত্তম। অর্থাৎ যেখানে অস্থাবর আছে সেইখানে স্থাবর ঢুকে গেছে না। তুমি যদি অস্থাবরকে চেনো তাইলেই কাকে চিনতে পারবা, অর্থাৎ তোমাকে চিনিলেই উপরকে চিনিতে পারিবা। ব্যাপারটা এরকম না, বড় সহজ গান নয়। বাদ দিয়ে দিছে এগুলা বলা। হ্যাঁ চিন্তা করছি যে পোলা পাইনটা এরকম বেড়ে নজ করা যাবে না। আমরা যে গড়ি নিয়ে কত চোখের সামনে লড়াইছি বেড়ে নজ করতে, এরা তো জানে না। কি হয়েছে? এই ব্যাপারে পত্রিকায় উঠায় না। মাই ডিয়ার, যাহা নড়াচড়া করে, যাহা প্রসারিত হয়, যাহা এক স্থান থেকে আর এক জায়গায় যায়, যাহা কোলে লওয়া যায়, যাহা বহন করা যায়, তার নাম হবে অস্থাবর সম্পত্তি। দেওয়ানিতে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিয়ে একটু ঝামেলা আছে। ফৌজদারিতেও স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, দেওয়ানিতেও স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। এখন দেওয়ানিতে যাহা স্থাবর, ফৌজদারিতে আবার অস্থাবর হইতে পারে, আবার ফৌজদারিতে যাহা স্থাবর, দেওয়ানিতে এসে আবার তা অস্থাবর হইতে পারে। ছোট্ট একটা শব্দ, যাহা প্রকৃতিগতভাবে মাটির সাথে আঁকড়াইয়া আছে তাহা স্থাবর সম্পত্তি। ইহা ব্যতীত যা আছে সব অস্থাবর। কি বলছি বলেন? কি গতভাবে, কি গত
অর্থাৎ প্রকৃতিগতভাবে সৃষ্টিকর্তা যা দিছে, তাহলে প্রকৃতিগতভাবে মাটি কামড়াই আছে, আঁকড়াই আছে, গাছ আছে, জমি, তারপর পানি, পাহাড়, বাতাস। বাতাস কি মাটির নিচে না উপরে নাকি? সব জায়গায় আছে, সব জায়গায় আছে। জলস্রোত আছে, জলস্রোত একটা স্থাবর সম্পত্তি। ওরে বাপ রে বাপ, নদী, পাহাড়, পর্বত, আকাশ, বাতাস সবই স্থাবর সম্পদ। কি ছেলে ট্যালেন্ট! মেঘে মাটিতে মাখামাখি করছে। আমার কাছে মেঘ অস্থাবর সম্পত্তি মনে হয়। আবার একদিক দিয়ে যখন টুপুস করে আবার নদীতে পড়ে তখন ওইটা আবার স্থাবর হয়ে যায়। আবার এক বালতি পানি পুকুর থেকে তুলে নিয়ে আসলে কি হয়ে যায়? অস্থাবর হয়ে যায়। অর্থাৎ দেওয়ানিতে স্থাবর সম্পত্তি তাৎক্ষণিকভাবে অস্থাবর হওয়ার সুযোগ থাকে। কীরকম? গাছ। আরে ট্যালেন্ট, গাছ কাটটা ফালাইতে গেছে, আরেকটা লাগায়েন, ঠিক আছে? তাহলে তাহলে এটাও না, আরও সেন্সিটিভ। দেখেন, একটা লাউয়ের ডগা, একটা লাউয়ের কি বলেন? ডগা, একটা সিম গাছের ডগা, একটা ধানের শীষ, তারপর একটা আপেল। যতক্ষণ বড় হচ্ছে, যত সামনের দিকে আগায় যাচ্ছে, ওইটার নাম হবে বাড়ন্ত ফসল। বাড়ন্ত ফসল একটা অস্থাবর সম্পত্তি, কিন্তু গাছ কিন্তু একটা স্থাবর সম্পত্তি। ভয়ঙ্কর ব্যাপার না? বাড়ন্ত ফসল একটা কি বলেন? অস্থাবর সম্পত্তি, কিন্তু গাছ একটা কি? স্থাবর সম্পত্তি। ওই গাছটা কাটতে হালাইয়া যদি আবার কাটতে দেই, তাও অস্থাবর। তার মানে প্রকৃতিগতভাবে যাহা মাটির সাথে আঁকড়াই আছে তাহা স্থাবর সম্পত্তি। ইহা ব্যতীত যা কিছু আছে অস্থাবর সম্পত্তি। তাহলে একটা মানুষ অস্থাবর। বলে স্যার মানুষ তো বলতে পারি না, তবে ঘরের উনি একটা অস্থাবর সম্পত্তি। কোলে লওয়া যায়, বহন করা যায়। এক স্থান মইরা গেলে বাবা কবর দিলে আমার মনে হয় 5-6 দিন লাগবে স্থাবর হইতে। স্থাবর হইতে 5-6 দিন লাগবে। তারপরে কব্বর আমরা ধরতে পারি। দোলনাটাকে অস্থাবর ধরে কব্বর আপনি স্থাবর ধরেন। কি মেরেন, মানে পোলাপানের বেরেন কত দূর চলে গেছে। এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে, এসেছে, রিপিট করছেন। তাহলে মুভেবল, ইমুভেবল। তাহলে ইমুভেবল আছেও কত? 2-13-তে। মুভেবলও আছে 2-13-তে। ওকে, এখন ইংরেজিতে একটা ঝামেলা হয়। ইমুভেবলকে স্থাবর লাগে আর মুভেবলকে অস্থাবর। আপনার কি, আপনার হচ্ছে মুভেবলকে কি লাগে? অস্থাবর লাগে, আর ইমুভেবলকে স্থাবর লাগে। কিন্তু উল্টা, ইমুভেবল অস্থাবর না, মুভেবল বলেন, মুভেবল অস্থাবর, মুভ করা যাচ্ছে, আর ইমুভেবল স্থাবর, মুভ করা যাচ্ছে না। এক কথায় আমার কাছে লাগে জমি। মানে দেওয়ানিতে এই প্রকৃতিগতটা তো যা বুঝাইতে চাইছে, কি বুঝাইতে চাইছে বলেন? জমি। জমিতে যদি গাছ ওঠে, গাছ, জলস্রোত জমির সাথে কি আটকানো না? তারপর হচ্ছে আপনার জমির পুকুর, তারপর হচ্ছে নদী। আমার কাছে বাতাসও লাগে হচ্ছে স্থাবর সম্পত্তি। ওকে, আলো, আলো, আলো স্থাবর সম্পত্তি। আমি কি বুঝাইতে পারছি? এক কথায় মনুষ্য সৃষ্টি যা নয় তাহা হচ্ছে দেওয়ানিতে স্থাবর সম্পত্তি। এবং এইটা যদি একটা আপেল হয়, সে আপেল গাছের নিচে যদি নিউটন বসে থাকে, নিউটন যদি আর্টসের স্টুডেন্ট হয়, তাহলে নিশ্চিত এখানে বাঁশি বাজাবে। আর যে আপেলটার মাথায় পড়বে সেটা ধরে একটা কামড় দেবে। ওটা তো ভাবার টাইম নেই তার। তাহলে তাহলে সে যেটা নিয়ে চিন্তা করবে যে এই বাড়ন্ত ফসল আপেল যেটা, এইটা স্থাবর না অস্থাবর? গাছে থাকলেও অস্থাবর, টুপুস করে পড়লেও কি অস্থাবর। কারণ এতটুকু একটা ফল এত বড় কি করে হইলো, নিউটন এইটা নিয়ে ভাবতো আর্টসের স্টুডেন্ট হইলে। তখন আর কিন্তু এই কর্ষ সেই কর্ষ নিয়ে চিন্তা করার টাইম ছিল না, তাই না বলেন? ভাগ্য ভালো যে নিউটন আর্টসের স্টুডেন্ট হয় না, তাহলে আপনাদের আরও খবর ছিল। এমনি যারা কইরা দিয়ে গেছে, যেসব পোলাপাইন যা আপনার যে ম্যাকলে ট্যাকলে যেসব আকাম করছে, এতে আপনাদের কিন্তু ওই ঘরে বসে থাকা লাগতেছে। করছে আচ্ছা 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 আচ্ছা। হুম।
আচ্ছা আচ্ছা, ও হিসাব নিকাশ এখানে বুঝে গেছে। ওরে বাপ রে বাপ, আচ্ছা। আপনারা না থাকলে এই মানে আমার আমার জ্ঞানের দরজা বন্ধ হয়ে থাকতো চিরতরে। অনেক ভালো। মাই ডিয়ার, আমার ধারণা 11, 12, 13 এই স্লট থেকে একটা হইল, নাইলে 2-1, 2-2, 2-9, 2-14, 2-18 থেকে একটা স্লট থেকে প্রশ্ন হবে। ওকে, আমার স্লট কিন্তু শেষ। বাকি থাকে হলো 2-16 দরকার আছে, 2-17, 2-20 হইলে হয়। তাহলে 2-17তে কে আছে? সরকারি কর্মচারী। আর 2-20-এ আছে সাইন বা স্বাক্ষর, সাইন বা স্বাক্ষর। তাহলে সরকারি কর্মচারী দিয়ে দণ্ডবিধির আলোকে একটা প্রশ্ন হয়েছে যে কয় ধরনের সরকারি কর্মচারী আছে? 12 ধরনের আছে, তাই না? আর সাইন বা স্বাক্ষর বলতে মোহরাক্ষীকে বোঝায়। মোহরাক্ষী বুঝেন? ধাম কইরা যে মারে, ফার্স্ট সিল সিল সিল, মোহরাক্ষী। তাহলে মোহরাক্ষী বলতে কি বোঝায়? সাইন। ব্যাপারটা কি বলেন? মোহরাক্ষী। আর হচ্ছে আমরা আপনার গভর্নমেন্ট অফিসার, তাই তো? তাহলে সরকারি কর্মকর্তা বলতে সরকারি বেতনভুক্ত যে কেউকে বুঝবো, সরকারি বেতনভুক্ত যে কেউকে বুঝবো। একজন পিয়ন থেকে একজন সচিব যে কেউ সরকারি কর্মকর্তা বলে অন্তর্ভুক্ত হবে। আমার মনে হয় 2টা আমাদের শেষ। এখন আমি আপনাদের তো মানে বলছিলাম যে আপনারা খুব দ্রুত চলে যাবেন আজকে, এরকম না? এরকম তো বলি নাই, বলছিলাম এটা সময় নিয়ে আসতে। বলছিলাম না যে আপনাদের একটু সময় নিয়ে আসতে, আপনারা একটু সময় নিয়ে আইসেন। তাহলে আজকে তো বলি না, সামনের ক্লাসে বলবো। 4টায় আসতে না, বলছিলাম যে 8টার পরে আমার যদি ইচ্ছা হয় আমি রাখবো, এরকম বলছিলাম। যদি আমার 9টায় আর একটা ক্লাস আছে, একটা ক্লাস আছে। আমি কিন্তু বিকেল 3:30টায় ক্লাস করে তারপর আপনাদের কাছে আসছি। মানে আমার শিডিউলটা খুব কড়া। এই শিডিউলের মধ্যেও তারপর আমরা সকালে আপনাদেরকে মানে বলছি যে কালকে থেকে আমরা কিন্তু একটা একদম নতুন টপিকস ভিত্তিক ক্লাস শুরু করতেছি, যারা আমরা সকালে ক্লাস করি, তাই না? আমরা এই ক্লাসটা লাইভ করে দিব সরাসরি, এবং আমরা এই ক্লাসেও ভর্তি নিচ্ছি। কারণ দেখতেছি যে মানুষ এতভাবে এত কৌশলে ভর্তি নিচ্ছে, আমরা কেন দোষ করলাম? আমরা কি করলাম? আরও 10 দিন বাড়তি পাইছি, দেখলাম ব্যবসার সিজন এইটাই। আর 100% পাস আপনি না করলে কেউ করবে না, আপনাকেই করতে হবে। আমরা 10 মার্ক 20 মার্কের উপলক্ষ হইতে পারি, বিলিভ ইট অর নট। এখন আপনি যা পাচ্ছেন তার থেকে হয়তো 1 মাস পর 10 বেশি পাবেন। ওইটাই দরকার না আপনাদের? নাকি আপনাদের একদম 60টা 70টা কোর্সেন হাতে ধরায় দিয়ে আপনাকে পরীক্ষার হলে পাঠাবো, এই স্বপ্নে বিভোর এক একজন। ভালো মার্কেটিং হচ্ছে না? আমাকে যদিও এই কথাবার্তা বলতে নিষেধ করছে, তারপর আমি বলবো, কারণ প্রতিবাদ করতে হয় অন্যায়ের। গতবার এরকম আমি অনেকগুলো একাডেমিকে দেখছি যে আমাকেই পেয়ে বসছে তারা, কারণ ম্যাক্সিমামই আমার প্রোডাক্ট। হ্যাঁ, খালি এরা ব্যবসা শিখে গেছে, এই করেন সেই করেন, অমুক করেন তমুক করেন। আমি যেখানে রাশ টেনে ধরি সেখানে কারো কথা বলাই ঠিক না, কারণ 12 বছরের অভিজ্ঞতায় আমি এখানে আছি। সে মানে এগুলো বললেই অন্যায়, বলাই যাবে না, দোষ। তাইলে এখন যে 4টা ধারা বলবো তা থেকে যদি 2টা কোর্সেন আসে ভালো, আর না আসলে একটা আসবে। ওকে, তাইলে আমরা আদালতের এখতিয়ার হেডলাইন করি। এই আদালতের এখতিয়ার থেকে প্রতি বছর 3টা করে প্রশ্ন আসে, প্রতি বছর। আমরা ধরলাম আপনারা কপাল পোড়া, তাও 2টা আসবে। হ্যাঁ, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কলদির ছোট ভাই হলো আদালতের এখতিয়ার। যাই দেখতেছি যে আমরা আসে, তাই গতবার আইসে গেছে, কেমন জানি একটা ব্যাপার। না, ভালো করবেন আপনারা, আপনাদের নিয়ে আমি বিশ্বাস করি। তবে স্থির থাকেন, হালে থাকেন। দেখা যায় আপনার ব্রেন ওয়াশ করে 2টা ফু দিছে, ওই যে মাথায় হাত দিলেই বাবার মতো মনে হয়, আপনি তো আমার বাবার মতো। মাথায় হাত দিলেই মনে হয় যে আরে এ তো আমার মায়ের মতো। খুব ভয়ঙ্কর ব্যাপার, আপনাদের নিয়ে আমি খুব ভয় পাই। আমার সেরাটা সেও ডরায়।
আমার এখানে যে সেরা, আমি বলছি সারা বাংলাদেশে এই 5টারে পাঠাই দেওয়া যাবে, ফার্স্ট হয়ে আসবে। আমার একটা সুনাম আছে, আমার অনেক বদনাম, এর মধ্যে একটা সুনাম আছে, আমার স্টুডেন্টগুলো স্মার্ট। আমি 5টাকে পাঠাই দিলে সারা বাংলাদেশেও ফার্স্ট হয়ে আসবে। এইটা এরপরও যদি কেউ আপনার ব্রেন ওয়াশ করতে পারে ভালো, ওর কাছ থেকে আমি একটা কোচিংয়ের মানে ব্যবসা নিব, যে বাবা আমারে কয়েকদিন পড়াও। ওই যে অসুস্থ, আপনি মাথায় হাত দিলেই মনে হয় ও আমাকে মলম দিচ্ছে, প্রমোশিত হচ্ছে। বিড়াল দেখবেন ও কিন্তু বোঝে না, ওর মালিককে প্রভুকে মাথায় হাত দিলেই ও মাথা নোয়াই দেয়। তা আপনি আর বিড়াল তো একই, এখন ছোট দরজা হোক আর বড় দরজা হোক। মাথা ঠিক নাই। তাহলে আদালতের এখতিয়ার, আদালতের এখতিয়ার কাকে বলে এইটাই লাইনটা তুলে দেয়। তাহলে আদালতের বিচার করার ক্ষমতাকে আদালতের এখতিয়ার বলে বা জুরিডিকশন। আদালতের বিচার করার ক্ষমতাকে আদালতের এখতিয়ার বলে। আদালতের বিচার করার ক্ষমতাকে আমি এখানে জাহিরি করতে আসি নাই, এমসিকিউ পড়াইতে যেরকম ভালো লাগে আমি ওরকম মাখামাখি করে পড়াবো। কোন জায়গায় বিয়ার একটা আছে আর কোন জায়গায় নাই সেটা আমি জানি না, আমি যেটা ভাল লাগে সেটা বলবো। আমার নাটকে আমি বস, আমার যে চরিত্রকে যেভাবে চিত্রিত করতে ইচ্ছা করবে সেই চরিত্রকে আমি সেভাবে চিত্রিত করব, কথাটা আমার না, মুনির চৌধুরীর। আদালতের বিচার করার ক্ষমতাকে আদালতের এখতিয়ার বলে। ভগিনীগণ আরও একটু আগে এসে সামনে বসবেন, সামনে বসবেন, সামনে। আপনি একটা জায়গায় চলে গেছেন, জাস্ট একটু পালিশ করতে হবে, সামনে চলে সামনে বসবেন। এরপরে তাহলে আদালতের বিচার করার ক্ষমতাকে কি বলে? আদালতের এখতিয়ার বা জুরিডিকশন বলে, তাই তো? ওকে, আচ্ছা। তাহলে আদালতের এখতিয়ার কত প্রকার এইটা নিয়ে একসময় যুদ্ধ করছি, এখন কেউ কেউ মেনে নিছে, কেউ কেউ মানতে নাও পারে। কিছু কিছু জায়গা আছে আইনের সৌন্দর্য, এই জায়গাগুলো নিয়ে যুদ্ধ করছি, এখন আর কেউ মনে রাখে না, এখন এটা তার লেখা দাবি করে, এরকম আছে। আদালতের এখতিয়ার এখন অনেক বইয়ে 3 প্রকারই হয়েছে, কিন্তু পূর্বের বইগুলোতে 5 প্রকার ছিল। আমি বুঝাইতে পারছি? তাহলে আদালতের এখতিয়ার হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। দেওয়ানি আদালতের এখতিয়ার কত প্রকার? 3 প্রকার। এইটাই কিন্তু একটা এমসিকিউ। আর এখন আদি এখতিয়ার কত প্রকার এইটা নিয়ে অনেকে অনেক কথা বলে। এখন আমি এই যে 7 প্রকার বলছি, আমি 7 প্রকারের ব্যাখ্যাও দিছি, কিন্তু অনেকে মেনে নেন না। এর জন্য তাদের খাতিলে সবাই যে লাইনে যায় আমাকেও যাইতে হয়। যদি 2 প্রকার দাগাইতে ইচ্ছা করে দাগাই দিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আমি বুঝাইতে পারছি? যদি 2 প্রকার দাগাইতে ইচ্ছা করে দাগাই দিয়ে আসেন, কিন্তু আপনি যদি আরেকটু বাংলাদেশের বাইরে একটু লেখাপড়া করেন, যদি বিভিন্ন জার্নাল দেখেন, সেক্ষেত্রে আপনি 7 প্রকার এখতিয়ার পাবেন। কিন্তু ম্যাক্সিমাম বইয়ে আদালতের এখতিয়ার 2 প্রকার দিয়েছে। আমি কয়া মাইর খাইতে পারবো না, কারণ এগুলো ভালো লাগে না। বিতর্কগুলো আমি এখন মেনে নিচ্ছি। অনেক জায়গায় চিল্লাই হয় না। বেয়ার একটাও ভুল আছে, যখন ওইটা বলতাম মানুষ বুঝতো না। ধীরে ধীরে এখন তো অনেকে পড়াশোনা করে বুঝতে পারে, কিন্তু এখন কিছু কিছু বিতর্ক নিয়ে যুদ্ধ করতে আর ভালো লাগে না। আদালতের এখতিয়ার কত প্রকার বললাম বলেন? 3 প্রকার। ওকে, 1 আর্থিক এখতিয়ার বা পিকুইনারি জুরিডিকশন। আর পাপ রে পাপ, ছেলে পুরাই ট্যালেন্ট। আর্থিক এখতিয়ার বা পিকুইনারি জুরিডিকশন। আর্থিক এখতিয়ার বা প্রতি বছর এই আর্থিক এখতিয়ার থেকে একটা প্রশ্ন হয়। হ্যাঁ, পিকুইনারি জুরিডিকশন। আমি কি চাচ্ছিলাম আরও শর্ট বানাইতে, আরও ওই হয়ে গেছে, কি বলে, হ্যাঁ শর্ট বানাইতে চাইছিলাম এই কারণে যে ঝামেলা মুক্ত হইতে চাইছিলাম, কিন্তু এটা আরও বড় হয়ে গেছে। লিখেছি বিষয়বস্তু বা বিষয় ভিত্তিক এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার। বিষয়বস্তু বা কি মিলান এই 10 এই যে কি মিলান, এইগুলা দুইজনে বৈশা নারায়ণগঞ্জ বাড়ি না, খেলার স্টেডিয়ামই নাই।
বিষয় বস্তুগত এখতিয়ার বা বিষয় ভিত্তিক এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার, ওকে, বা জুডিকশন অফ সাবজেক্ট ম্যাটার, ওকে। স্থানীয় বা আঞ্চলিক বা টেরিটোরিয়াল জুডিকশন বা লোকাল জুডিকশন, স্থানীয় বা আঞ্চলিক বা টেরিটোরিয়াল জুডিকশন বা লোকাল জুডিকশন, ওকে মাই ডিয়ার, ওকে ওকে। কারেন্ট বিলগুলো যে কি যাইতেছে, রিল্যাক্স। এইখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে। পয়রা ফালাইলে লস নাই। পরীক্ষার আগে তো বলতেছি না, আগের রাত্রের কথা না তো যে মাথাটা তাউলাই যাবে এরকম না। এই তিনটা জায়গা থেকে প্রশ্ন হবে। তাহলে কোথা থেকে হবে এইটা একটা প্রশ্ন, এটা একটা আধ্যাত্মিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, কিন্তু এই কয়টা ধারা পড়লে আপনি মিনিমাম বিগত পরীক্ষাতেও 22-এও 3টা প্রশ্ন ছিল। জাস্ট একটু মিলিয়ে দেই। আর্থিকের কাছে লেখেন 6, 7, 15। দরকার নাই, যাব। এরকম বললে আমি বলবো ম্যাডাম একটু আস্থা রাখেন। যদি বলতেছি যেখান থেকে বলবে, আপনি কিন্তু খুব সব কিছু পড়তেছেন, আমি খেয়াল করি, এটা ভালো। কিন্তু এখন কোনগুলো পড়বো না ওইগুলো আগে সাইজ করে ফেলেন, ওগুলোকে বাদ দেন। আমি যেগুলো বলতেছি এর বাইরে প্রশ্ন পাবেন না। আর যদি হয় সেক্ষেত্রে ওইটা আপনার জানার মধ্যেই না, অজানা, একদম আপনারও অজানা। আপনার ওই প্রশ্নবোধক চিহ্নের মধ্যেও পাবেন না, ওটাকে একদম আনসিন হবে। তাহলে আশা করি যদি সব কিছু ঠিক থাকে, বড়া কাটাল মরা কাটাল যদি হয়, আহ্নিক গতি বার্ষিক গতি যদি হয়, জোয়ার ভাটা যদি হয়, সেক্ষেত্রে 6, 7, 15 থেকে একটা প্রশ্ন পাবেন দেওয়ানিতে। 6, 7, 15 থেকে একটা প্রশ্ন পাবেন। এরপর যদি দেখেন যে আপনি যদি অসুস্থ না হন, সেক্ষেত্রে বিষয়বস্তুগত এখতিয়ার 9, 10, 11, 12 থেকে একটা প্রশ্ন পাবেন। 9, 10, 11, 12 থেকে একটা প্রশ্ন পাবেন। এটা হচ্ছে বিষয়বস্তুগত এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার। আর আমি প্রত্যেককেই বলতেছি, প্রত্যেকের ভালোর জন্য কিন্তু আমি ধমক দেই। এখন কিন্তু আমার কোনো ঝাড়িঝুড়ি নাই, এখানে যা পড়ানোর পড়ায় দিছি, এখন যা বলতেছি এইগুলাই রাইট। আপনি ওই অনলাইন ক্লাস করানোর সময় কিন্তু কড়া ধমক দেই, ওরা তো আর সরাসরি থাকে না। এই কারণে দেই যে ওর মনে এখন নানা ধরনের প্রশ্ন উদয় হবে, ওইটা আমার কাছে ইরিলিভেন্ট, প্রাসঙ্গিক নয়। আমার কাছে এখন যেগুলো প্রাসঙ্গিক, এইগুলো যেন আপনার কাছেও রিলিভেন্ট হয়। আপনার মনের ভাব উদয় আমার কাছে প্রয়োজন নাই। এইটুক যদি আস্থা না রাখেন তাহলে তো 100% পাস হবে না। আর পাস 100% না কইরা 60% করেন। ঝামেলা না, বলেন কথার মধ্যে কত গ্যাপ। আমি কি ভুল বলতেছি জামান ভাই? 6, 7, 15 থেকে একটা প্রশ্ন হবে। এরপর 9, 10, 11, 12 থেকে একটা প্রশ্ন হবে। তাহলে দেওয়ানিতে প্রশ্ন গেল কয়টা? 2টা। এবার আঞ্চলিক আগে একটা গেছে, কত? 4টে গেল। আঞ্চলিক এখতিয়ার থেকে আপনি একটা প্রশ্ন পাবেন 16 থেকে 20। দেখেন 4টা প্রশ্ন কিন্তু চলে গেল। যারা দেওয়ানি নিয়ে কান্নাকাটি করতেছেন তারা অন্যায় করতেছেন না আমার সাথে? আমার সাথে অন্যায় হচ্ছে না? এবং এগুলো না হইলে হইতেই পারে না, মানে এগুলার থেকে প্রশ্ন না হইলে একটা মানসম্মত প্রশ্ন হইতেই পারে না। প্রতি বছর হচ্ছে।
তার মানে এই জায়গাটা কিন্তু শেষ করে ফেলতে হবে। ওকে, তাহলে আমার হাতে 15 মিনিট আছে, আপনাদের হাতে আছে? আচ্ছা, তাহলে ছোট করে দেখেন কোন বিষয়ের মামলা কোন আদালতে দায়ের করতে হবে, লেখেন না, কোন বিষয়ের মামলা কোন আদালতে দায়ের করতে হবে তা নির্ধারণ করে দেওয়াকে বিষয়বস্তুগত এখতিয়ার বলে। কি বলেছি বলেন? যারা একটু বোবা, দাঁতে ব্যথা, তারা বলেন কোন বিষয়ের মামলা কোন আদালতে দায়ের করতে হবে তা নির্ধারণ করে দেওয়াকে বিষয়বস্তুগত এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার বলে, বা বিষয় ভিত্তিক এখতিয়ার বলে। তারপরও যাদের দাঁতে ব্যথা সারে নাই তারা আর একবার বলেন। বলে নিজের সাথে নিজে প্রতারণা করেন না, বিপদে পড়বেন। তাহলে কত টাকার মামলা কোন আদালতে দায়ের করতে হবে তা নির্ধারণ করে দেওয়াকে আর্থিক এখতিয়ার বলে। বলেন, কিন্তু হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। এখনো যাদের এরকম বলতে ইচ্ছা করে তারা বলেন, সমস্যা নাই। আবার শরীফ পিছনে বসে হাসতে হাসতে নাই, জিজ্ঞেস করি শরীফ হাসেন কেন? বলে স্যার জাতীয় সঙ্গীত গায় পিছনে বসে। শরীফ এখনো হাসে, বুঝছে? বলে কি গায়? বলে জাতীয় সঙ্গীত। বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বলে। সত্যি আছে, এরকম লোক সব জায়গায় ছিল। যত ভালো ইনস্টিটিউট তত বুজুং বাজুং, যত ভালো ইনস্টিটিউট তত হলো আপনার দুষ্ট স্টুডেন্ট। ভয়ঙ্কর ব্যাপার, দুষ্ট স্টুডেন্ট। হ্যাঁ, রেজাল্ট তো ভালো হবেই। তাহলে আমি বিষয়বস্তুগত এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার কি বুঝাইতে পারছি? ধরে নেন এখান থেকে একটা প্রশ্ন হবে বা দুইটাও হইতে পারে যদি ভালো থাকে আপনাদের লাক। তাহলে কোন জেলার মামলা কোন জেলায় দায়ের করতে হবে? কোন অঞ্চলের মামলা কোন অঞ্চলে দায়ের করতে হবে? কোন স্থানের মামলা কোন স্থানে দায়ের করতে হবে তা নির্ধারণ করে দেওয়াকে স্থানীয় এখতিয়ার বা আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল ইনজাংশন বলে। যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন। যদি আপনারা আগ্রহ সহকারে আমাদের এই ক্লাসগুলো করতে চান, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হবে এবং 15টি মডেল টেস্ট, সর্বোচ্চ কমন প্রাপ্তির নিশ্চয়তা বলতে পারি, কিন্তু কত পার্সেন্ট জানি না। যদি এই ক্লাসগুলো করতে চান উইথ মডেল টেস্ট, এক্সাম ব্যাচ আমরা ভর্তি নিচ্ছি এবং আগামীকালকে থেকে আমাদের এক্সাম ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। যারা এই ক্লাসগুলো করতে চান তারা ফোন দিবেন 01817451565 নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।